উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 31। রাত 10:55 সবেমাত্র খানবাড়ির ড্রয়িং রুমে পা রাখল হেনা খান, মেহেরবান, ফিহা, মায়া ও আরাফ খান। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে পেছনে ছুটল কয়েকজন বলিষ্ঠবান বডিগার্ড। আদেশ অনুযায়ী তারা সেই শপিং ব্যাগগুলো জায়গায় রেখে তৎক্ষণাৎ প্রস্থান করলো সেখান থেকে বিনা বাক্য বয়ে। প্রত্যেকের চোখে মুখে ক্লান্তির ছাপ। নিচ দিয়ে যাওয়া শরীরটা যেন রিরি করছে সারাদিনের ভাগ দৌড়ে। মালা একে একে সবাইকে ফ্রিজের ঠান্ডা পানি হাতে তুলে দিচ্ছে। ফিহা নিল না অবশিষ্ট ঠান্ডা পানির গ্লাসটি, বরং ক্লান্তিতে চট করে শটান হয়ে শুয়ে পড়ল সাদা সোফায়। মায়াও তাই করলো। গায়ে এখনও সকালের পরিহিত কলেজ ড্রেসটি জড়ানো। হেনা খান অবশিষ্ট পানিটুকু শেষ করে গ্লাসটা মালার হাতে তুলে দিতে দিতে চোখ আওড়ায় মায়া ও ফিহার দিকে। দুজনকেই ক্লান্তিতে শুয়ে পড়তে দেখে তৎক্ষণাৎ তাড়া দিল দুজনকে ফ্রেশ হয়ে নিতে। মায়া ও ফিহা দুজনেই কেউই নাউজ করল না হেনা খানের আদেশে, বরং কয়েক সেকেন্ডের ব্যবধানে দুজনেই ক্লান্তিময় শরীরটা টেনে কোনোরকম উঠে দাঁড়ালো ফ্রেশ হওয়ার জন্য। টু শব্দ না করে দুজনেই হেলে দুলে কোনোরকম পার হলো যার যার রুমে অবধি। মায়াকে চলে যেতে দেখে খানিকটা নড়ে চড়ে বসেন আরাফ খান। দীর্ঘ সময় ধরে চেপে রাখা কথাগুলো প্রকাশের তাগিদে গলা ছেড়ে দৃষ্টি আকর্ষণ করেন নিজের স্ত্রী ও কন্যার দিকে। দৃষ্টি আকর্ষণে সফল হন তৎক্ষণিক তিনি। বনিতা করল না কোনো কিছুতে, স্পষ্ট ভাষায় সোজা নিজের পয়েন্টে কথাগুলো বলল। হেনা খান মেহেরবানের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের শপিং না হয় করে নিলে তোরা, কিন্তু বাকিটা সামাল দিতে পারবি তো? বাবার কথা খানিকটা বুঝল না মেহেরবান। বাকিটা সামাল দিতে পারবে? এই প্রশ্ন সৃষ্টি হলো তার মনে। কিসের বাকিটা সামাল দিতে হবে তাদের? এই বিষয়টি নিয়ে কৌতূহল জাগ্রত হলো খানিকটা। তাই ক্লান্তিময় দৃষ্টি তীক্ষ্ণ হলো আরাফ খানের এমন প্রশ্নে। ভ্রুকুচকে বলল, কিসের বাকিটা সামাল দিতে হবে বাবা? বুঝিনি বিষয়টি, বুঝিয়ে বলো। প্রসঙ্গ এড়ালো না আরাফ খান, বরং গম্ভীর হলো। দৃঢ় কণ্ঠে নিজের মতো করে বলল, হৃদ বাংলাদেশেই আছে এখনও। তাই হৃদের সামনে মায়ের দ্বিতীয় বিয়েটা কি ভালো দেখাবে? কপাল সূক্ষ্ম ভাঁজ পড়ল মেহেরবানের। হেনা খানের বিষয়টি ঠিক তেমনই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর মুখশ্রীতে। তাই তিনি কিছু বলবে তার আগেই অসন্তুষ্টির মুখ খুলল মেহেরবান। রুদ্ধ কণ্ঠে বলল, কেন ভালো দেখাবে না বাবা? আয়নের সাথে মায়ার বিয়ে তোমরা ঠিক করেছ, তাও 1 বছর আগে। আমি কিছু বলিনি মার মুখের দিকে তাকিয়ে। সব কিছু মেনে নিয়ে ছিলাম, কারণ আয়নের সম্মতি ছিল মায়াকে বিয়ে করা নিয়ে। আর এখন যা কিছু হচ্ছে সব কিছু তো হৃদের সম্মতিতেই হচ্ছে, তাই না? তাছাড়া আমরা তো হৃদের বিয়ে করা বউকে দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি এমন তো না বাবা। মায়া এখন হৃদের বউ নয়, সেটা তুমি আমি সবাই জানি। হৃদ 2 বছর আগে নিজের ইচ্ছাতে বিয়েটা সরকারিভাবে বাতিল ঘোষণা করে গেছে মায়ের সাথে। তাহলে এখন হৃদের ভালো লাগা খারাপ লাগা প্রসঙ্গটা আসছে কেন বাবা? আমার জানা মতে, ইনফ্যাক্ট আমাদের সবার জানা মতে, হৃদ মায়াকে সহ্য করতে পারে না, অপছন্দ করে। বউ হিসেবে মায়ের মতো কাউকে নিজের পাশে চায় না। যেখানে মায়ের দ্বিতীয় বিয়েতে হৃদের আপত্তি বা খারাপ লাগবে এটা চিন্তা করাও বোকামি ছাড়া অন্য কিছু নয় বাবা। আশা করি আমি তোমাকে আমার কথাগুলো বোঝাতে পেরেছি বাবা। আরাফ খান মাউন মস্তিষ্ক সায় দিল না নিজের মেয়ের যুক্তিকর্ত কথাগুলোতে। মেহেরবানের কথায় যথেষ্ট পরিমাণ লজিক থাকলেও ওনার মস্তিষ্ক সেই যুক্তিগুলো সাথে সহমত পোষণ করতে পারছে না বিন্দুমাত্র, বরং ঘোর আপত্তি করছে ফিরতি। অমিল তর্ক হবে বাবা মেয়ের মাঝে, বিষয়টি বুঝে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আরাফ খান। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, হৃদের হুটহাট বাংলাদেশে চলে আসাটা কি তোমাদের কারো কাছে অদ্ভুত মনে হচ্ছে না? হেনা, তোমার কাছে অদ্ভুত লাগছে না? কপালের সূক্ষ্ম ভাঁজগুলো আরও গম্ভীর হলো হেনা খানের। দৃঢ় গলায় আরাফ খানকে প্রশ্ন করে বলল, মানে অদ্ভুত মনে হবে কেন? আগের নাই বলে ওঠেন আরাফ খান। যে হৃদ 2 বছরে একবার বাংলাদেশের মাটিতে পা রাখতে চাইতো না, সে হৃদ গত 6 মাসে 3বার বাংলাদেশে চলে আসলো। 6 মাস আগে 1 দিনের জন্য আসলো, 1 মাস আগে 2 দিনের জন্য থাকলো, তারপর কাল হঠাৎ করে চলে আসলো বাংলাদেশে। তাও অন্য কোথাও না গিয়ে সোজা খান বাড়িতে চলে আসাটা অদ্ভুত লাগলো না তোমাদের কারো কাছে? না, আমার তো লাগছে। হৃদের সামান্য পরিবর্তনটাও তোমাদের চোখে পড়ছে না হেনা? এতটা অবুঝ তো তুমি নও, তাহলে আজ হঠাৎ করে অবুঝ হয়ে গেলে তুমি হেনা? আরাফ খানের পরপর কথায় চমকালো ভরকালো হতভম্ব হয়ে তাকালো হেনা খান। তিনি এতদিন এই বিষয়টি লক্ষ্য করেননি যে তা নয়, অবশ্য লক্ষ্য করেছে, তবে এতটা ডিপলি চিন্তা করা হয়নি ওনার আরাফ খানের মতো।
ওপর দিয়ে ভেবেছিল হয়তো হৃদ কোনো কাজের জন্য বাংলাদেশে বারবার যাতায়াত করছে, কিন্তু স্বামীর চিন্তা ভাবনার মতো এতটা গভীরভাবে দেখেননি তিনি। তবে আরাফ খানের প্রতিটি কথাই যে সত্য এবং যুক্তিযুক্ত তাও আছে 100% নিশ্চিত। সত্যি কি হৃদ পরিবর্তন হচ্ছে, নাকি বোঝার ভুল হচ্ছে তাদের কারো কোথাও? কোনটা সত্য? হেনা খানকে অন্যমনস্ক দেখে কপাল কুঁচকে আসে মেহেরবানের, তবে কিছু বলল না হেনা খানকে। নিজের দৃষ্টি আউড়িয়ে তাকায় আরাফ খানের দিকে। উত্তরে বলে ওঠে, হৃদ আমাদের ছেলে বাবা, তাই সে আজকাল বাংলাদেশে থাকছে, এতে আমাদের খুশিটাও দ্বিগুণ। লক্ষ্য করেছি এই বিষয়টি আমরা আলোচনা হয়েছিল আমাদের মাঝে। তবে হৃদের বাংলাদেশে থাকা নিয়ে মায়ের বিয়ের সাথে কি সম্পর্ক বাবা? বুঝে বলবে। থমথমে খেয়ে গেল আরাফ খান মেহেরবানের তীক্ষ্ণ কণ্ঠে ধারালো প্রশ্নের উত্তর জানা নেই ওনার কাছে। শুধু এতটা জানে, ওনার মন সায় দিচ্ছে না কোনো কিছুতে। মন বলছে হৃদের হুটহাট বাংলাদেশে চলে আসার কারণটাও নারীর টান হবে। কারণ পাথরের বুকে ফুল শুধু একটা নারীর ফুটায়। হৃদ নামক পাথরের বুকে হয়তো মায়া নামক ফুল ফুটেছে। তিনি নিশ্চিত নয় কোনো কিছুতে, সচক্ষে দেখেননি কোনো কিছু। তবে আজ দুপুরে মায়ের হাতের চকলেটের ঝুড়িটা চোখে পড়েছিল ওনার, যেটা হৃদের কেবিনে সকালে আসিফকে রাখতে দেখেছিল তিনি। এতটা বুঝতে পেরেছিল যে হৃদ আনিয়েছে চকলেটের ঝুড়িটা। মায়া সকালে চকলেট খেতে চেয়েছিল, হ্যাঁ সেখানটায় হৃদও উপস্থিত ছিল। তার মানে হৃদ সেটা মনে রেখেই মায়াকে দিয়েছিল চকলেটগুলো। কিন্তু কেন? হৃদ সহজে কাউকে কিছু দেয় না, এক রত্তিও না। মায়াকে দেওয়া মানে হৃদের মনে মায়ের জন্য সামান্য হলেও সহানুভূতি আছে। সহানুভূতি না আরও কিছু আছে হৃদের মনে, এই বিষয়ে তিনি পরিষ্কার নন। আর এই জন্যই আরও কিছু সময় নিতে চান আরাফ খান। তাই তার মধ্যে আয়নের আগাম বার্তায় জানালো যে 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরে মায়াকে বিয়ে করতে চায়। এখন প্রশ্ন থাকে অসংখ্য। তার মধ্যে সবচেয়ে বেশি যে কথাগুলো ভাবাচ্ছেন ওনাকে সেটা হলো, যদি হৃদ কোনো কারণে মায়ের প্রতি ন্যূনতম দুর্বল থাকে, তাহলে কিছু না কিছু তো অবশ্যই করবে সে মায়ের বিয়ের সংবাদে। অয়ন যে চুপ থাকবে তাও নয়, সেও মায়াকে পছন্দ করে। ভালোবাসার মানুষকে কি এমনি ছেড়ে দেবে? অবশ্যই না। অবশেষে দেখা যাবে যে বিয়ে তো হবেই না, উল্টো তাণ্ডব হবে দুই ভাইয়ের মধ্যে। আর এই একটি বিষয়ের জন্যই তিনি পিছুপা হতে চাচ্ছেন আপাতত আয়ন আর মায়ের বিয়েতে। কিন্তু নিজের পরিবারকে বোঝাতে সক্ষম হচ্ছে না মনের লুকায়িত কথাগুলো। বললেও বা কী হবে? কেউ বুঝবে ওনার মনের সুপ্ত লুকায়িত কথাগুলো? কেউ বুঝবে না, উল্টো ওনাকেই দোষারোপ করবে, বলবে হৃদের পক্ষে নিচ্ছেন তিনি। কিন্তু তিনি সত্যিকার অর্থেও কারো পক্ষ নিচ্ছেন না, বরং সত্যিটা সত্যায়িত করার চেষ্টা করছেন। মনোমস্তিষ্ক বিষয়ের চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আরাফ খান। এই মুহূর্তে তিনি পরিস্থিতির চাপে পড়ে আছেন। একদিকে হৃদ তো অন্যদিকে আয়ন। দুজনেই ওনার কলিজার টুকরো নাতি, প্রচণ্ড ভালোবাসেন তাদের। তাই তিনি চান না কারো বিন্দুমাত্র ক্ষতি হোক। আর এই বিষয়টি কাউকে বোঝানোর নয়, চুপ থাকা ছাড়া কিছু করার নেই ওনার। কিন্তু তারপরও নিজেকে সংযম করতে পারছে না চিন্তায়। পাশ থেকে মেহেরবানের তীক্ষ্ণ গাঢ় দৃষ্টি পরখ করে নিল আরাফ খানকে। মেহেরবানের কথা শেষ হলো না, তবে বাবার চিন্তিত চেহারাটাও বোঝার চেষ্টা করলো খানিকটা। তাই নিজের তীক্ষ্ণ কণ্ঠটা খাতে নামিয়ে নিল ধীরে। বুঝদার গলায় বলল আরাফ খানকে উদ্দেশ্য করে মেহেরবান, হৃদ সহজে কারো জন্য পরিবর্তন হবার নয় বাবা। আমরা সবাই জানি হৃদ কতটা শক্ত মনের মানুষ। হ্যাঁ, হৃদের বাংলাদেশে যাতায়াত বেড়েছে সামান্য, তবে অনুসন্ধান করে দেখো বাবা, নিশ্চিত এর পেছনেও অনির্দিষ্ট কোনো কারণ আছে। হৃদের বাংলাদেশে হঠাৎ আসা যাওয়া নিয়ে তুমি বেশি চিন্তা করছো বাবা। বিয়েটা 1 সপ্তাহের পর হবে, ততদিন হৃদ পুনরায় বাংলাদেশ ছেড়ে চলে যাবে, দেখো তুমি। তাছাড়া আজ পর্যন্ত হৃদকে দেখেছো যে 2 দিনের বেশি বাংলাদেশে থাকতে? আজ তাহলে থাকবে বলে তোমার মনে হয় বাবা? আমার কিন্তু তাই মনে হয় না। তুমি শুধু বেশি চিন্তা করছো বাবা। সব ঠিকঠাকভাবেই হবে। আমরা তো আছি, তাই না? মা, তুমি কি শুনছো আমাদের কথা? দীর্ঘ সময় নিয়ে চিন্তিত ভঙ্গিতে স্বামী ও মেয়ের কথাগুলো শ্রবণ করলো হেনা খান। হঠাৎ মেহেরবানের প্রশ্নের চকিত তাকায় সেদিকে। মেহেরবানকে এই মুহূর্তে কী বলা উচিত বুঝল না সেটা। কারণ মায়ের সাথে আয়নের বিয়ে নিয়ে আপত্তি নেই হেনা খানের, তবে হুট করে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা হওয়া নিয়ে কিছুটা আপত্তি ছিল ওনার। তিনি সময় চেয়েছিল আরও কিছুটা হুট করে বিয়ে নিয়ে। কিন্তু আয়ন শুনল না, বরং নিজ তাগিদে বলেছিল বিয়েটা করা অত্যন্ত জরুরি তার জন্য। তাই সে বাংলাদেশে এসেই জরুরি ভিত্তিতে 1 সপ্তাহের মধ্যে মায়াকে বিয়ে করতে চায়। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও জানাতে চায় পরিবারের সবাইকে মায়াকে ঘিরে আয়নের। এবার সেটা কি তাও বলেনি আয়ন, শুধু বলল ফোনে এমন গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা যাবে না, সরাসরি বলা জরুরি।
সেই সাথে হাত জোর করে রিকোয়েস্ট করলো যাতে মায়ের সাথে আয়নের বিয়েটা 1 সপ্তাহের মধ্যেই দিতে রাজি হয়ে যান তিনি। আয়নের আকুল মিনতিতে বাধ্য হয়ে তিনিও মেনে নিলেন বিয়েটা, যার সূত্র ধরে আজকে সপরিবারে মায়াকে নিয়ে মার্কেটে যাওয়া বিয়ের শপিং করতে। মূলত আজকের মার্কেটই ছিল মায়াকে ঘিরে, মায়ের বিয়ের সকল কেনাকাটা দাম চুকানো। পারিবারিকভাবেই বিয়েটা হতে যাচ্ছে দুজনের, বাকি সব প্ল্যানিং আগের মতোই রয়েছে। মায়ের কলেজের গণ্ডি পাস করার পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে দুজনের, শুধু বিয়েটা আগাম হবে, বাকি সব কিছু ঠিকঠাক করা। কিন্তু তারপরও কেন জানি ভেতর থেকে সায় পাচ্ছে না হেনা খান কোনো কিছুতে। মন খচখচ করছে তীব্র, মনে হচ্ছে আরও কিছুটা সময় নেওয়া বোধহয় ভালো হবে মায়া আর আয়নের বিয়েতে। আর সেটা ভেবেই হেনা খান চিন্তিত হন। মেহেরবানের কথায় উত্তর না করে পুনরায় অন্যমনস্ক হয়ে পড়েন তিনি। হেনা খানকে অন্যমনস্ক দেখতে কপাল কুঁচকে আসে মেহেরবানের। প্রথমে বাবা, এখন মাকে অন্যমনস্ক দেখাচ্ছে, কিন্তু কেন তার সঠিক ধারণা করতে পারল না মেহেরবান। তবে কণ্ঠে তীক্ষ্ণ প্রহর প্রশ্ন করে উঠল হেনা খানকে মেহেরবান। কি হলো মা, তুমি কি কোনো বিষয় চিন্তিত? তোমারও কি এই বিষয়টা নিয়ে আপত্তি আছে? টনক নড়ে হেনা খানের, চকিতে তাকায় মেয়ের দিকে, তৎক্ষণাৎ বলে ওঠে, আপত্তি থাকবে কেন? আমি নিজেই তো চাই আয়ন মায়ের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু আয়নের হুট করে বিয়ের ডিসিশন নেওয়াটা আমার মাথায় আসছে না মেহু। আয়ন যথেষ্ট বুঝদার শান্তশিষ্ট ছেলে, আমার বিশ্বাস আছে নিশ্চয় আয়ন ভেবেচিন্তে বিয়ের ডিসিশনটা নিয়েছে। কিন্তু তারপরও যতটা না পর্যন্ত আয়নের মুখ থেকে শুনবো ওর হঠাৎ বিয়ে করার কারণটা, ততক্ষণ পর্যন্ত আমার মনে একটা খচখচ ভাব থেকেই যাচ্ছে মেহু, যে আয়ন হঠাৎ করে এই ডিসিশন কেন নিল। আচ্ছা মেহু, তুই কি কিছু জানিস এ বিষয়ে? আয়ন কিছু বলেছে তোকে? সোজা সাপটা উত্তরে কাটকাট বলাই বলল মেহেরবান। না মা, আমি কিছু জানি না। আর না আয়ন আমাকে কিছু বলেছে। তোমার মতো আমাকেও রাতের মধ্যে ফোন করে বলেছে 1 সপ্তাহের মধ্যে যেন বিয়ে করতে হয় মায়াকে। আমি প্রথমে নিষিদ্ধ করলেও পরে আয়নের জোড়াজোড়িতে রাজি হয়। তারা দিয়ে অ্যাকাউন্টে টাকাও পাঠালো মায়াকে বিয়ের শপিং করানোর জন্য। বাকিটা যা হচ্ছে সেটা তোমার সামনেই হচ্ছে মা, তুমি জানো সব। গোপনের সন্ধিহার প্রকাশে দীর্ঘ নিঃশ্বাস ফেলল হেনা খান। মনে খচখচ কমেনি বিন্দুমাত্র, বরং জোরালো হলো সেটা। যতক্ষণ না পর্যন্ত আয়নের মুখ থেকে সব কিছু শুনবে ততক্ষণ পর্যন্ত একটা কিন্তু কিন্তু ভাব থেকেই যাচ্ছে মনের মধ্যে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাতের গভীরতা কতটা। 12:45। রাত বেশ গভীর না হলেও মায়া বেশ গভীরভাবে তন্দ্রায় আছে। গোসল করে টাওয়াল মাথায় জড়িয়ে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। সোজাসুজি না শুয়ে আড়াআড়িভাবে শুলো খাটের মধ্যে। শীতের প্রভাবে বিছানার পাশে থাকা ব্ল্যাঙ্কেট গায়ে টেনে নিজের মাথা অবধি ঢেকে নিল মায়া। মাথার ঝুলন্ত টাওয়াল খট খাট করিয়ে ফ্লোরে পড়া কিছুটা, কিন্তু মায়ার সেদিকে ভাবান্তর নেই। সে নিজের ক্লান্তিটা দূর করতে গম্ভীর নিদ্রায় যেতে চায় এই মুহূর্তে। অনেকটা চলেও গিয়েছিল ইতিমধ্যে, কিন্তু তখনই কানে আসলো কারো বিরস কণ্ঠের ডাকাডাকি। মায়া উঠ, তুই কি ঘুমাচ্ছিস? আয় মায়ু, উঠ না। ফিয়ার তীক্ষ্ণ কণ্ঠের প্রহর করার ডাকে তন্দ্রা ছুটে যায় মায়ার। বিছানায় এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আড়াআড়িভাবে ক্লান্তিতে উপর হয়ে ঘুমিয়েছিল সে। মিনিট 20 হয়েছিল মায়ের চোখের গভীর তন্দ্রা ভাবটা এটে এসেছিল, কিন্তু তার আগেই ব্যাঘাত ঘটায় ফিহা। তার অনবরত ডাকে ঘুম ঘুম চোখ দুটো টেনে উপরের দিকে তাকায় মায়ের বিরক্তিসূচক দৃষ্টিতে। কপালে সূক্ষ্ম বাজ মায়ার, চোখ দুটো লাল রঞ্জিত হয়ে আছে গভীর ঘুমে। তারপরও নিজের মাথাটা কোনোরকম উঠিয়ে হালকা তাকায় ফিহার দিকে সে। নিজের বিরক্তিসূচক কণ্ঠে বলে ওঠে, আপু ডাকো ডাকো না আমায়, আমি ঘুমাচ্ছি তো। ওর তুই এখন, পরে ঘুমাস। শুনল না মায়া ফিহার তাগদা দেওয়া কথাটা। সে পুনরায় তুলতুলে নরম বালিশে নিজের মুখ গোছাতে গোছাতে বলল, উফ আপু, যাও তো তুমি, এখন ঘুমাবো আমি। তৎক্ষণাৎ অধৈর্য ভঙ্গিতে মায়ের গলার ব্যাঙ্কলেট ধরে টানল ফিহা। রুদ্ধ গলায় বলল, বললাম না পরে ঘুমাবি তুই। ফোন ধর, ভাই ফোন করেছে, তোর সাথে কথা বলতে চাই, নে ধর কথা বল। ঘুমের রেশরেশিতে মায়া বুঝল না ফিহার বলা ভাই নামক মানুষটি আসলে কে হতে পারে, যে তাকে এই মধ্যে মধ্যরাতে স্মরণ করলো। মায়া সজ্জিত ঘুমের তাণ্ডব নিচ দিয়ে যাওয়া শরীর রুদ্ধ গলায় বলল, আমার কারোর সাথে ফোন আলাপ করা নিষেধ আছে ফিয়া আপু। তোমার ভাই আর আমার ফোনে ধরাটাও পছন্দ না আমি কারোর সাথে কথাও বলবো না। তুমি ফোন নিয়ে চলে যাও আপু। মায়ের খাপ ছাড়া কথায় প্রচণ্ড বিরক্তি প্রকাশ করে ফিয়ার ধারণা মায়া ঘুমের ঘরে আয়নের কথা বলছে এই মুহূর্তে। ফিয়া আরও ধারণা করে হয়তো আয়ন ভাইয়েরই নিষেধ আছে মায়াকে ফোন ধরাতে অন্য কারো, যার জন্য মায়া এই মুহূর্তে নাওজ করছে ফোনে কথা বলতে। ফিয়ার টনক নড়ল, কারণ সে দেখেছে আয়নকে বেশ কয়েকবার মায়াকে ফোন ধরা থেকে বিরত রাখতে।
এমনকি আয়ন লন্ডনে গেলেও মায়ের সাথে ফোনে কথা বলতে চায় না। তাই ভাইয়ের ধারণা মায়া ছোট মানুষ, তাই যদি মায়া অযথা ফোনের চক্করে পড়ে যায় তাহলে বিগড়ে যেতে পারে। কিন্তু ফিহার এটা ভেবে টনক নড়ল যে মায়া তার ভাইয়ের সামান্য কথাগুলো এতটা দৃঢ়তার সাথে পালন করে। ফিহা খানিকটা চমকালো, বিষণ্ণে ভাবলো মায়া সহজ সরলতার পেছনে আরও কিছু আছে যেটা লুকোয়িত। ফিহার সবসময় মনে হতো নিজের ভাই বুঝি একা মায়াকে পছন্দ করে, মায়া হয়তো তার ভাইয়ের ফিলিংস সম্পর্কে অবগত নয়। কিন্তু এখন তো দেখছে মায়া বড় হতে শিখে গেছে, তার ভাইয়ের সাথে সাথে সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে হয়তো। আর নয়তো এমন কিশোরী চঞ্চল মেয়ে নিজেকে এতটা দমিয়ে রাখবে না অন্য কারোর সাথে সামান্য কথাটুকু বলার থেকে। কারণ এতটা বাধ্য তো হয় না কিশোরীদের মন, সে কিশোর বয়সে পার করে এসেছে, সে জানে একজন কিশোরী মেয়ের মন থেকে অবাধ্য চঞ্চল চড়ুই পাখির মতো মিনিটেই ফুরুত করে সখানিক প্রচণ্ড অবাধ্য হতে হতে পা চায় মন পড়া। অবাধ্য জিনিসের প্রতি ঝোঁক থাকে একটু বেশি। কিন্তু মায়ার এতটা বাধ্যকতাই প্রমাণ করছে যে কতটা দৃঢ় সংকল্প নাই অটুট তার ভাইয়ের প্রতি। ফিয়া মনোমস্তিষ্ক ভেবে কথাগুলো আওড়ানো নিজে নিজে মুহূর্তেই আলতো হেসে সূক্ষ্ম দৃষ্টি স্থির করলো মুঠোফোনের দিকে। স্ক্রিনে ঝলমল করলো আয়নের বিস্ময়কর চেহারা। এতক্ষণ যাবৎ সেও ভিডিও কলে বসেছিল ফোনের ওপাশে, মায়ের কথাগুলো সব কিছু শুনেছে সে। অবাক হয়েছে প্রচণ্ড, মায়ের সাথে আজ পর্যন্ত ঠিকঠাকভাবে কথা বলতে পারেনি সে। অজানা ভয়ে সেটিয়ে যেত মেয়েটা, অথচ আজ এই মেয়েটাই তার কথাগুলো এতটা দৃঢ়তার সাথে পালন করছে। ভাবা যায় বিষয়টি। এক চিত্তে হাসির রেখা ফুটল আয়নের ঠোঁটের কোণে। মনের সুপ্ত অনুভূতিগুলো মাথা নাড়িয়ে উঠল মায়াকে ঘিরে। মায়া এখন তার বিয়ে করা বউ, তাই বউকে নিয়ে সকল চিন্তায় জায়েজ। আয়ন খানিকটা লাজুক হাসলো নিজের মধ্যে, কিন্তু গম্ভীর্য ভাব টেনে ফিহার উদ্দেশ্যে বলল, ফিহা ওর হাতে ফোনটা দিয়ে বিদায় হ তুই, যা। কপাল কুচকে তাকায় আয়নের দিকে ফিহা বিরক্তিসূচক কণ্ঠে বলে উঠল, উঠলে তো দিব ভাই, না উঠলে দিব কোথায় থেকে? ডেকে তুল তাড়াতাড়ি, বল আমি কল করেছি। ফিহা বিরক্তি নিয়ে বললে, আচ্ছা। পুনরায় মায়াকে অধৈর্য ভঙ্গিতে ডাকতে শুরু করলো ফিহা। মায়া বিরক্তিতে খানিকটা মাথা উঁচিয়ে তাকাতেই ফিহা মায়ার হাতের মুঠোয় নিজের ফোনটা ধরিয়ে দিতে বলল, আমার যে ভাই তোকে ফোন ব্যবহার করতে নিষেধ করেছে, সেই ভাই এখন তোকে তোর সাথে ফোনে কথা বলতে আদেশ করছে। নে ধর ফোন, কথা বল আমার ভাইয়ের সাথে। বিরক্তিসূচক মায়ার হাতে নিজের ফোন ধরিয়ে চলে যায় ফিহা মায়ের রুমের বারান্দার দিকে। আপাতত সে তাদের প্রেমালাপের মধ্যে থাকতে চায় না। এক সপ্তাহ পর তাদের বিয়ে, সেহেতু তাদের একান্ত কিছু সময় দেওয়া দরকার তার। ফিহার কথাই হতভম্ব হতো মায়া, চকিত দৃষ্টিতে চোখ মেলিয়ে তাকায় ফিহার চলে যাওয়ার দিকে। সে ধাতস্থ করার চেষ্টা করলো, ফিহা বলে যাওয়া কথাটি কী ছিল? আমার যে ভাই তোকে ফোন ব্যবহার করতে নিষেধ করেছে, সেই ভাই এখন তোকে ফোনে কথা বলতে আদেশ করেছে। তার মানে তার হৃদ ভাইয়া এত রাতে তাকে ফোন করেছে কথা বলার জন্য। কিন্তু কেন? সে তো এখন বাংলাদেশেই আছে, তাহলে সরাসরি কথা না বলে হঠাৎ ফোন করলো কেন? তার হৃদ ভাইয়া তো এমন নয়, সে তো কখনো মায়ের সাথে ফোনে কথা বলতে চায় না। তাহলে কি তার হৃদ ভাইয়া আবার চলে গেছে বাংলাদেশ ছেড়ে? মায়ের যেন খানিকটা নড়ে চড়ে উঠলো হৃদে হঠাৎ চলে যাওয়ার মনে করে। কিন্তু চোখ মুখে বিন্দুমাত্র প্রকাশ করলো না। কোনো কিছু শক্ত স্বাভাবিক থাকলো। তবে তৎক্ষণাৎ মনে পড়ল যে হৃদ আজ দুপুরে মায়ের কাছে গিফট চেয়েছিল, হয়তো সেটার জন্য তাকে কল করেছে এই মধ্যরাতে ফিহার ফোনে। মা তটস্থ হয়ে নিজের ফোনের দিকে সামনে ধরতেই থমথমে খেয়ে গেল আয়নের হাস্যোজ্জ্বল চেহারা দেখে। মা এই মুহূর্তে মোটেও আশা করেনি আয়নকে পাবে ফোনের ওপাশে, ভেবেছিল হৃদ হবে। তাই থমথমে ভঙ্গিতে অপদস্থ হলো মায়া। দ্রুততার সঙ্গে পুনরায় নিজের গলা অব্দি ব্ল্যাঙ্কেট টেনে জড়াতে জড়াতে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি? মায়ের কাণ্ডে মুহূর্তে হেসে ফেলল আয়ন। সালামের উত্তর দিয়ে দুষ্টুমি কণ্ঠে বলল, হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? মায়া অপদস্থ গলায় বলল, তেমন কিছু না। আয়ন তৃপ্তিদারুণ হাসল। তার এই হাসিটাই যে কারো নজর কাটতে সক্ষম। কিন্তু মায়ের নজরে ভিড়ল না আয়নের সেই হাসিটা। সে মত্ত নিজের হতাশায়। তার হৃদ ভাইয়া তাকে ফোন করেনি সেটা নিয়ে, তবে মুখে প্রকাশ করল না কিছু। তার মধ্যে আয়ন বলে ওঠে, কেমন আছো তুমি? জি ভালোই। আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কেমন আছি? মায়ের পুনরায় অপদস্থ হয়ে মিনমিন গলায় বলল, আপনিও ভালো আছেন। বাহ, আমাকে দেখেই বুঝে নিলে তুমি? ভারী ইন্টেলিজেন্ট কন্যা তুমি। মায়ের হাসপাস করলো। আয়ন পুনরায় বলে উঠল, তুমি ঠিক ধরেছ, আমি আসলে ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার ভালো থাকার পেছনের কারণটাও তুমি। আয়নের কথা বুঝলো না মায়া, চকিত হয়ে বলে উঠল,
মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের দিকে দৃষ্টি স্থির করলো আয়ন। পরক্ষণে চোখ আউড়িয়ে তাকায় মায়ের ঘুম ছড়ানো শুদ্ধ চেহারায়। হালকা তেল চিপচিপে ভাব নাকের ডগায় মায়ার। আয়ন হাসি মুখে গোড় লাগা দৃষ্টিতে তাকালো মায়ের নাকের ডগায়। ইচ্ছে হলো অবাধ্য হয়ে ছুঁয়ে দিতে মায়ের নাকের ডগায়, কিন্তু নিজের দূরত্বতা চিন্তা করে দমে গেল সে। তবে দৃষ্টি সরালো না মায়ের ঘুম ছড়ানো মুখ থেকে, বরং নিজের দৃষ্টি দৃঢ় রেখে দৃঢ় করে মিহি কণ্ঠে বলল, শপিংয়ে গিয়েছিলে আজ? মাথা মায়া নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জানতে চাইলে না হঠাৎ এত শপিং কিসের জন্য আজ? মা আয়নের এমন কথায় মুহূর্তে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল মায়ার। তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকাতেই পুনরায় আয়ন বলে ওঠে, আমাদের বিয়ের শপিং ছিল আজ। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে মায়ু। মায়া যেন চমকালো, বিস্মিত হল অধিক, হতভম্ব গলায় অস্পষ্ট স্বরে বলল, বিয়ে? আয়ন শুনল মায়ের অর্ধ কথাটা, তারপর পুনরায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ বিয়ে। ওয়াদা করে বলেছিলাম সেদিন তোমাদের যে খুব দ্রুত আমি সব কিছু ঠিক করে নিব, তাই পুনরায় পরিবারের সম্মতিতে আবারও বিয়েটা করতে চাচ্ছি মায়ু। অবশ্য পরিবারের কাউকে আমাদের আগের বিয়ের কথাটা এখনও জানানো হয়নি, তবে আমি বাংলাদেশে এসেই সর্বপ্রথম সবাইকে জানাবো এই বিষয়টি, তারপর বিয়ের পিঁড়িতে বসবো। মায়া চমকালো, হতভম্ব হলো, বিষণ্ণয়ে তাকালো আয়নের ভরাট হাসি মুখের দিকে। মায়া বুঝতে পারল 1 সপ্তাহ পর আয়ন বিয়ের পিঁড়িতে বসতে চাইছে, তাও সেদিন রাতের অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যাওয়া বিয়েটাকে কেন্দ্র করে। কিন্তু সব কিছু কি এত সহজ? মায়ের বাবা কি কখনো মেনে নেবে এই বিয়েটা? বরং ঘোর আপত্তি করবে। তাছাড়া জুই, সে কি? মায়া আর কি ভাবতে পারল না। সে আতঙ্কিত গলায় বলল, আপু কি এই বিয়েটা মেনে নেবেন ভাইয়া? খানিকটা অনুতপ্ত হলো আয়ান, হতাশায় বলে উঠল, তুমি চিন্তা করো না মায়ু, আমি আছি তো, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আগে বিয়ে হয়ে যাক, পরে না হয় তোমার আপুকে বোঝানো যাবে। তাছাড়া তুমি তো আমাদের পাশে আছো, তাই না? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়, অর্থাৎ সে আয়নকে সমর্থন করবে এই বিয়েটা নিয়ে। আর এই বিষয়টাই যেন তীব্র ভুল বোঝাবুঝি সৃষ্টি করে আয়ন ও মায়ের মধ্যে। আয়নের দীর্ঘক্ষণ আলাপের মধ্যে একটাবারও পাত্রীর নামটা উল্লেখ করলো না মায়াকে। আর না মায়া বুঝলো যে আয়ন আসলে কাকে নিজের অর্ধাঙ্গিনী ভেবে দ্বিতীয়বারের মতো বিয়েটা করতে চাচ্ছে। আর এই বিষয়টি নিয়েই একটা তালগোল পাকিয়ে যায় মায়া আর আয়নের মধ্যকার সম্পর্কে, যার রেশ ধরেই মায়া তৎক্ষণাৎ উত্তেজনায় বলে ওঠে আয়নকে, তাহলে তো সর্বপ্রথম জুইকে লাগবে আমাদের ভাইয়া। কিন্তু আব্বু কি দিবে জুইকে 1 সপ্তাহের মধ্যেই খান বাড়িতে আসতে? জুই ছাড়া তো বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। কি করা যায় বলুন তো? মায়ের মুখে জুইয়ের নামটা শুনতেই তটস্থ হলো যে সেদিনের বিয়েতে জুইও ছিল তাদের সাথে, কিন্তু কোনো এক মনোমস্তিষ্ক বিষয়ে কারণে একেবারে ছুটে গিয়েছিল জুই মেয়েটির নাম। মায়ের বলতে পুনরায় স্মরণে আসলো তার। আয়ন স্মিথ হাসলো, ভাবলো হয়তো মায়ের নিজের বোনকে পাশে নিয়ে বিয়েটা করতে চাইছে আয়নকে। তাই এই বিষয়ে বেশ একটা ঘামালো না আয়ন। মায়াকে রয়েস হয়ে বুঝিয়ে বলল, তোমার বাবা তার মেয়েদের প্রচণ্ড ভালোবাসে মায়ু, তাই আমার মনে হয় ওনার মেয়ে যদি ওনার কাছে কোনো কিছুর জন্য আবদার করে তাহলে সে নিশ্চয়ই তোমাকে ফেরাবে না। তুমি তোমার বাবার কাছে আবদার করে বলো যে তোমার জুইকে লাগবে 1 সপ্তাহের মধ্যে খানবাড়িতে, তাহলেই হয়। তিনিও তোমার কথা ফেলতে পারবে না আশা করি। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 32। কলেজের ক্যান্টিনে নীরস ভঙ্গিতে বসে আছে মায়া। ব্যবসা গরমে অতিষ্ঠ মুখখানা স্থির টিনা ননস্টপ বকবগানিতে। দুহাতে মুঠোভর্তি অর্ধ খাওয়া কোল্ড কফির মগটা। গোল টেবিলের ওপর 3 মহিষী কন্যার রাজত্ব কায়েম। দুপুর 12টা কি 1টা, ব্রেক টাইম চলছে। বৃহৎ ক্যান্টিনের এক কোণা ধরে খোলাময় স্থানে বসে চলেছে 3 জন। কাঠফাটা তপ্ত রোদে খা খা করছে মাথার উপর। সেই রোদময়ে অতিষ্ঠ ছাত্রছাত্রীরা দল বেঁধে ছায়াময় জায়গায় ধরে আড্ডা আসর জমালো। মায়া নিজের অর্ধ খাওয়া কোল্ড কফির মুখে চুমুক বসালো। ছায়াও একই কাজ করলো, নিজের হাতের কোল্ড কফিতে চুমুক বসালো ধীরে সস্তে। নয়নজোড়া স্থির টিনার ননস্টপে। ঠিক সেই সময়তেই আগমন ঘটল কলেজের হাই ভিপি 4 সদস্যের সিনিয়র দলটির। রাফি, রাহাত, তাদিম, নোয়াশের। গোল চেহারা, লম্বাটা দেহের অধিকারী রাহাত এগিয়ে আসলো তাদের দিকে। মায়ের সামনেও ছায়াটিয়া মধ্যস্থ চেয়ারটা টেনে বসতে বসতে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি ভালো আছেন? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? এখানে সব ঠিকঠাক আছে? কেউ ডিস্টার্ব করছে না তো আপনাকে? রাহাতের আগ বাড়িয়ে আদিক্ষেতা পিত্তেগা জ্বলে ওঠে ছায়ার। খাওয়ার বাদ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাহাতের কুঞ্চিত দৃষ্টির দিকে। এই লোকটি সকাল দুপুর 3 বেলা নিয়ম করে মায়ের আলগা খোঁজ খবর নেওয়ার বিষয়টি মোটেও ভালো লাগে না ছায়ার। অহেতুক মায়াকে ভাবি ভাবি বলে বিভ্রান্ত করে জায়গায় জায়গায়। আর তার এই ভাবি ডাকটা নিয়ে পুরো কলেজের সবাই মায়ের মধ্যে ভাবি নামে চেনে। এমনকি সিনিয়র থেকে শুরু করে তাদের ক্লাসমেট পর্যন্ত মায়াকে ভাবি বলে সম্বোধন করে বেড়ায়।
এমন একটা ভাব যেন মায়া পুরো জাতির ভাবি হয়। ছায়ার বোধগম্য হয় না এই সিনিয়র নামক উটকো ভাইগুলো তাদের কেন ভাই কোন ভাইকে জড়িয়ে মায়াকে ভাবি বলে বেড়ায়। উপস্থিত এমনটা নয় যে তারা প্রতিবাদ করেনি এই বিষয়টি নিয়ে, করেছে, কিন্তু ফলাফল হিসেবে সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হতে হয়েছে তাদের বেশ কয়েকবার। তবে সেই র্যাগিং শুধু তার আর টিয়ার জন্য বরাদ্দ থাকতো, মায়ের জন্য নয়। বরং মায়াকে অতি কৌশলে ক্লাসে পাঠিয়ে দিতে চাইতো যাতে তাদের দুজনকে ভালো মতো র্যাগিং করতে পারে সিনিয়র দলটি। কিন্তু ভাগ্য সহায় থাকতো না মায়ের জন্য। মায়ের কারণে সবসময় রাহাতের দলে রাগিং হতে বেঁচে যেত তারা দুজন। কারণ সিনিয়র দলটি আর যাই করুক না কেন মায়ের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না, অজানা ভয়ের কারণে চলে যেত প্রায় সাথে সাথে মায়ের খোঁজ খবর নিয়ে। সেজন্য তারা দুজনও বেঁচে যেত রাগিং হওয়ার থেকে। কিন্তু আজকে সকালে তো আরও বড় চমক দিয়েছিল এই চারজন সদস্যের সিনিয়র ভাইরা, যখন তারা মায়ের পাশাপাশি দেখলো টিয়াকেও ভাবি ভাবি বলে সম্বোধন করছে। বিষণ্ণ বিস্ফোরিত চোখ দুটো দেখার মতো ছিল তাদের তিনজনের। টিয়া তো যথারীতি হা করে তাকিয়েছিল তাদের দিকে। ভাবখানা এমন, ভাই কেমনে কি বিয়ে করলাম না একখানা, কিন্তু ভাবি হয়ে গেলাম চারখানা দামড়া ছেলের। অতি ভদ্রতা বজায় রাখতে গিয়ে সকালে এই বিষয়টি চেপে গিয়ে ছিল ছায়া মায়া টিয়া তিনজনই। কিন্তু এখন পুনরায় তাদের মুখে ভাবি ডাক নিয়ে আপত্তি করলো ছায়া। তবে ক্ষিপ্ত হলো না কোনো রকম, শান্ত থাকলো, বিনয় সুরে রাহাতের কথার পৃষ্ঠে বলে উঠল, জি ভাই, আপনার ভাবি ভালো আছে, আর আপাতত তাকে আপনি ছাড়া কেউ ডিস্টার্ব করছে না ভাইয়া। রাহাত কপাল কুঁচকে তাকায় ছায়ার দিকে। মেয়েটি ছোট হলেও মাত্রাধিক বুঝদার শান্তশিষ্ট কন্যা, ছটফটে নয়, তবে ঘায়াল করার বলি আছে মুখে। ছায়া নামক সাম্যলতা কন্যাটি তার একেবারেও অপছন্দ নয়, তবে পছন্দও নয় মোটামুটি। কিন্তু এই মুহূর্তে মেয়েটি যে তাকে কথার পাছে খোঁচা মারল সেটা বুঝতে বেগ হয়নি রাহাতের। তাই ধারালো তীক্ষ্ণ ভঙ্গিতে ঘুরে বসলো ছায়ার দিকে, ঘুরে নিজের কণ্ঠ খাদে নামিয়ে কটাক্ষ করে বলল, জি ভাবির জন্য ভাই আছে, তাই ভাবি এমনিতেই ভালো থাকবে, ভাই ভালো রাখবে। সেই সাথে আজকাল তো হাওয়ায় উঠতে উঠতে টিয়া পাখিও ভালো থাকতে শুরু করলো। আমাদের টিয়া পাখিরে খাঁচায় বন্দি করতে নতুন ভাইয়ের উৎপত্তি ঘটলো, সেই সুবাদে আমাদের টিয়া পাখিও দানা ঝাপটাতে ঝাপটাতে ভাবি হয়ে গেল আমাদের। কিন্তু ম্যাডাম, আপনি তো বাদ পড়ে গেলেন ভাবির কাতার থেকে। আপনার তো কোনো প্রভাবশালী উনিটরি নাই, আর না আছে আমাদের কোনো ভাই যার সূত্র ধরে আপনাকেও আমাদের বাধ্যতামূলক ভাবি থাকতে হবে। এখন যদি আপনি আমাদের হাতে বিপদে পড়েন তাহলে আপনাকে বাঁচাবার মানুষ তো কেউ নাই। তাই একটু ভেবেচিন্তে নিজের শব্দগুলো আমাদের পেছনে খরচ করবেন কেমন, নয়তো হিতের বিপরীত কিছু ঘটবে। কান ধরে সারা মাঠে দৌড় করাবো আপনাকে, মনে রাখিয়েন। রাহাতের কটাক্ষ কথায় খানিকটা দমে যায় ছায়া, কিন্তু মায়াবী চোখ জোড়ায় যেন তেজ করলো না বিন্দুমাত্র ছায়ার। রাহাত কপাল কুঁচকে তাকিয়ে থাকলো ছায়ার মায়াবী চোখ জোড়ার দিকে, কিন্তু ব্যাঘাত ঘটল তৎক্ষণাৎ। রাফি পাশ থেকে রাহাতের কাঁধে চাপড় মেরে গা ঘেঁষে চেয়ার টেনে বসলো রাহাতের পাশে। হেয়ালি করে বলল, হ ভাই, মায়া ভাবির বিষয়টা না হয় বুঝলাম। প্রথম দিন থেকেই নিষেধাজ্ঞা জারি ছিল ছেলে জাতির উপর, তাই পুরো জাতি জানে ভাবি ভাইয়ের বউ। কিন্তু এই টিয়া পাখির বিষয়টা মাথায় আইলো না। কই ভাবলাম সুন্দরী জুনিয়রদের একটু র্যাগিং ট্যাগিং করবো, ভাবনি বিনিময় করবো, তা না হেতিরা তো ভাবি বানাই দিল আচমকা ভাইয়ের আগমনে। ভাই, এইটা কি মাইনা নেওয়া যায়? সুন্দরী জুনিয়রদের পাহারাদার হওয়ার জন্য কি আমরা এই কলেজে আইছিলাম? আমাকে কি কোনো অধিকার নাই সুন্দরী জুনিয়রদের উপর? রাফির হেয়ালি কথায় থমথমে খেয়ে যায় মায়া টিয়া ছায়া। তাদের জন্যই বোধগম্য হলো না টিয়াকে কেন বারবার ভাবি বলে সম্বোধন করছে তারা। কিন্তু পাশ থেকে নাদিম রাফির হেয়ালিপনায় সান্ত্বনা দিয়ে পুনরও কাজ চেপে ধরে বলল হতাশ ভঙ্গিতে, রাহাত, বিষয়টি আসলে কিন্তু জটিল। রাফি ঠিক কইছে, দুরাতের ব্যবধানে টিয়া পাখিও আমাদের ভাবি হয়ে গেল। তাই ভালোর মতো চেক কইরা দেখিস তো ছায়াটার কোনো উনিটুনি আছে নাকি, না থাকলে আমি একটু ট্রাই করতাম আর কি ছায়ারানির ওপর। ব্যাপারটা একটু তল্লাশি করে দেখিস তো তুই ভাই। রাহাত কপাল কুঁচকে থাকায় নাদিমের চর্বিযুক্ত গোলগাল চেহারার দিকে বিষণ্ণে ঘেরা তিনজোড়া চোখ স্থির হলো নাদিমের দিকে। টিয়া তপ্ত মেজেছে কটকট করে তাকায় নাদিমের মুখশ্রীতে। কালো ছেলেটির মুখের গঠন মোটামুটি, তবে দেখতে মাত্রাধিক স্মার্ট। তারপরও পছন্দ হলো না টিয়া ছায়ার জন্য, কিন্তু সিনিয়র বলে সেটা প্রকাশ করতে পারলো না, চেপে গেল। রাহাত বিরক্তি প্রকাশ করলো নাদিমের খাপ ছাড়া কথায়, ঠেস মেরে বলল, কয়টা প্রেম করা লাগে তোর শুনি? তোর না এখন রানিং 3টা প্রেম চলছে? তাহলে আর নজর বিলাস না অন্য কারোর দিকে। হ্যাঁ। রাহাতের বিরক্তিতে হালকা হতাশ হওয়ার ভাব করলো নাদিম, রয়েস হয়ে বলল, দেখ ভাই, আমি হলাম বিশাল বড় মনের মানুষ, তাই একাধিক নারীকে জায়গা দিতে পারি মনের মধ্যে, আমার সমস্যা হয় না। বড় মন লইয়া ঘুরি আমি, তাই তোর ভাই কখনো কাউকে ফেরায় না মন দেওয়ার নেওয়া নইয়া। নাও করি না, শুধু জায়গা দিতেই থাকি মনের মাঝে।
নাদিমের খাপছাড়া যুক্তিতে আংশিক তেতে ওঠে রাহাত, বিরক্তি নিয়ে বলে, শালা মানুষ হলি না। উপস্থিত সবার কথাই হতবাক হলো মায়া, কিন্তু তারপরও মুখে টু শব্দ করছে না। ছেলেদের সাথে আগ বাড়িয়ে বেশি কথা বলা নিষেধ তার জন্য, সে মেনেও চলে, কিন্তু তারপরও মাঝ মধ্যে এমন বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হয়ে যায় মায়া। এই মুহূর্তে উপস্থিত সিনিয়রদের নিয়ে মায়া মাতামাতির নেই। সে আপাতত জুইকে নিয়ে চিন্তিত। সকালে নিজের বাবার সাথে কথা হয়েছিল বেশ সময় নিয়ে, বায়নাও করেছিল জুইকে ঢাকায় খানবাড়িতে পাঠাতে, কিন্তু শফিকুল ইসলাম প্রথমে রাজি হয়নি, বরং তিনি কাট নিষেধ গলায় জানালো জুইকে পাঠাবেন না তিনি খানবাড়িতে। তবে মায়াও দমে যায়নি বাবার জেদের সাথে, ঘোর আপত্তি করেছিল, রাগ করে বলেছিল জুইকে কালকের ভেতর খানবাড়িতে না পাঠালে সে কখনোই পরিবারের কারোর সাথে কথা বলবে না, যোগাযোগও করবে না, সব কিছু বন্ধ করে বসে থাকবে নিজের পরিবারের সাথে। উপরন্তু উপায় না পেয়ে শফিকুল ইসলাম মেনে নিয়েছিল মায়ের দাবি, বলেছিল জুইকে কাল দুপুরের মধ্যেই পাঠাবেন খানবাড়িতে মায়ের কাছে। মায়াও খুশি হয়েছিল বেশ, কিন্তু চিন্তিত হলো জুইয়ের খানবাড়িতে আসার পর কী হবে। জুই কি সবটা মেনে নিতে পারবে, নাকি বড় কোনো ঝামেলা পাকাবে আয়ন ভাইয়ের সাথে তার, আল্লাহ মালুম। মায়া চিন্তিত মনোভাবের মধ্যে দিয়েই পাশ থেকে টিয়া বিদ্রুপ প্রক্রিয়া জানালো নাদিমের কথায়। তপ্ত মেজাজে বলল, আপনারা সবসময় আমাদের সাথে এমন ঠেসে ঠেসে কথা বলেন কেন ভাইয়ারা, আর কোনোই বা লাইন মারার চেষ্টায় থাকেন। আপনাদের বন্ধু নুয়াস ভাইকে দেখেও তো কিছু শেখা যায়, তাই না? উনি কত ভদ্রনম্র স্বভাবের মানুষ, সারাক্ষণ একপাশে নিজের ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে, কারো দিকে ফিরেও তাকায় না, আপনাদের বাজে কথার সাথে তালও মেলায় না। নুয়াস ভাই কত ভালো মানুষ, আপনাদের নুয়াস ভাইয়া থেকে ভালো কিছু শেখা উচিত। টিয়ার কথায় তৎক্ষণাৎ সম্মতি জানালো ছায়া, যার অর্থ আসলেই নুহাস হতো অতি ভদ্রনম্র ভালো ছেলে, তার মতো ছেলেই হয় না। এই পুরো কলেজের মধ্যে টিয়া ছায়ার কথার বিস্মিত হতে দেখে গেল রাহাত, নাদিম, রাফিকে। চোখ ছোট ছোট করে অবাক সুরে মুখ খুলল রাফি, বলল, আমাদের নুয়াস নম্রভদ্র ভালো ছেলে। নুয়াস, তোর তো উন্নতি হয়েছে রে, প্রমোশন পেয়েছিস, তুই অভদ্র থেকে ভালো ভদ্রতা। রাফির বাক্য ইতি ঘটল না, তার আগে বজ্রপাতের মতো আগমন ঘটে নুয়াসের। তৎক্ষণিৎ আগিয়ে আসতে আসতে সালামের ভঙ্গিতে বলে ওঠে টিয়া ছায়াকে উদ্দেশ্য করে নুয়াস, ও থ্যাংক ইউ রাজধানী। এই সর ভিড় কমা, তোর ভাইয়ের সাইড দে, তোদের ভাই এখন সেলিব্রিটি মানুষ। দুই রজনী আমার প্রশংসায় মোহরিত, আর কি লাগে আমার। কথাগুলো বলতে না বলতেই রাহাত এবং ছায়ার মধ্যস্থ চেয়ারটা টেনে বসে পড়ল নুহাসের আচমিক ব্যবহারের যথারীতি অবাকের শীর্ষে ছায়া মায়া টিয়া, কারণ আজ পর্যন্ত নুহাসকে চোখ তুলে তাকাতেও দেখেনি একটাবার তাদের দিকে, অথচ আজ একটু প্রশংসায় পঞ্চমুখ সেই নুহাসের রূপ পরিবর্তন করলো মুহূর্তেই, যেন সে এই কথাগুলো শোনার জন্যই ধীর অপেক্ষায় বসেছিল এতদিন, আর শোনা মাত্রই নিজের সরসরিতে ফিরে গেল। কিছুক্ষণ আগের গম্ভীর্য নুহাসের সাথে চিটাফোটাও মিল খুঁজে পেল না এই ছটফট নুহাসের। চঞ্চলতা উৎফুল্লন নুহাস পুনরায় বলে উঠল, তা রজনী দুইজনই কি আমার পছন্দ করেন? কিন্তু চিন্তার বিষয় হলো আমি কাকে রেখা কার কাছে যাব এখন। তবে ব্যাপার না, আমি কিন্তু একসঙ্গে দুই রজনীর সাথে প্রেম নিবেদন করতে পারবো, কারণ বড় মনের মানুষ তো আমিও হই নাদিমের সাথে সাথে ভাই। নুয়াসের এমন খাপছাড়া কথায় মুহূর্তেই উচ্চস্বরে হেসে নাদিম, রাফি পেটে হাত দিয়ে খিলখিল ধরা হাসি। মায়াটিয়া ছায়া হতভম্ব নুয়াসের আচরণে, কিন্তু নুয়াসের পরিবর্তন বেগতিক। পাশে বসে থাকা রাহাত বিরক্তিতে চোখ মুখ কুচকানো, কিন্তু সেই উদ্দেশ্য কারণটাও অজানা। রাফি হাসতে হাসতে নুয়াসের উদ্দেশ্যে কৌতুক করে বলে, দোস্ত, তোর না স্মৃতির সাথে প্রেম চলে, সেটার কি হলো? নুয়াস ভারী কষ্ট ভারাক্রান্ত মন দিয়ে বলল, দোস্ত আর কইস না, হেতিরে আমি আমার মনটা দিছিলাম, কিন্তু হেতি আমার মনটা আমার ফেরত দিয়া গেছে। সামনে থেকে নাদিম রসিকতা বলে উঠল, দোস্ত, তোর মন তুই ফেরত পাইলি তো আর কি লাগে তোর? কি লাগে মানে? সবই তো লাগে দোস্ত। জীবনে প্রেম নাই যার পুরো কপাল তার। আমি আজ পর্যন্ত জীবনে একটা ঠিকঠাক প্রেমই করতে পারলাম না, সিঙ্গেল রয়ে গেলেন সারা জীবন। কী যে বেদনার এই সিঙ্গেল বাক্য, তোরা তো বুঝবি না রে, বুঝবি না। তোমরা তো সব কয়টা মিঙ্গেল আসো মামা, তাই আমার কষ্ট বুঝবা না। নুহাসের কথায় তেতে উঠল রাহাত, শালা তোর জীবনে প্রেম নাই বুঝি না, অগন্তি প্রেম করছস তুই। একটা মুহূর্তের জন্য তোর সিঙ্গেল দেখলাম না, আর তুই এখন গান গাইস তুই সিঙ্গেল মানুষ। দেখ ভাই, তোর বোঝার ভুল আছে, আমি সর্বদাই পূর্ণাঙ্গ সিঙ্গেল পুরুষ ছিলাম মনে মনে, কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি, কারণ প্রেম আমি করিনি, প্রেম আমারে করতো, আমি তো শুধু সঙ্গ দিতাম আর কি। তাই তাহলে তোর প্রথম প্রেমটা কি ছিল? হ্যাঁ, আসার পেছনে যে নাচানাচি করতে সারাদিন, সেটা কি ছিল শুনি? নির্বিক ভঙ্গিতে বলল নুয়াস, আরে আমার প্রথম প্রেমটা তো রিহার্সেল ছিল, আর রিহার্সেলে তো ভুল হতেই পারে, তাই না? নুহাসের খাপছাড়া কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে রাহাতের, দৃঢ় কণ্ঠে বলল, তাহলে দ্বিতীয় প্রেমটা কেন করলি শুনি?
আজব, রিহার্সালের পর একটা শুদ্ধ পাকাপোক্ত হলাম, সেই বিষয়ে দক্ষতা অর্জন করতেই তো দ্বিতীয় প্রেমটা করেছিলাম। পাশ থেকে নাদিম বলে উঠল, মামা তুই তো সেই একটা পিস। তা প্রথম প্রেমের রিহার্সালের পর শুদ্ধ পাকাপোক্ত হয়ে কি বুঝলি তুমি? নুহাস চোখ তুলে তাকায় নাদিমের দিকে, নিজের কণ্ঠে খাদ নামিয়ে চেহারার দারুণ কষ্টে সজ্জিত ভাব টেনে বলল, বুঝলাম, জীবনটা বড়ই বেদনার ভাই। তৃপ্ত হেসে ওঠে নাদিমকে বলতে না দিয়ে বলে উঠল রাফি, মামা তাহলে তুমি তৃতীয় নাম্বার প্রেমটা কেন করছিলা শুনি? সগতিতে পুনরায় বলল নুহাস, সেই এক বেদনার কাহিনী দোস্ত। দ্বিতীয় প্রেমের ব্রেকআপ শোকে কাটাতে তৃতীয় প্রেমটা করেছিলাম আমি। হ মামা, তুমি আর বেদনা দুটোই বড় নিষ্ঠুর। আচ্ছা মানলাম তোমার বেদনাখানা, এবার বলো চতুর্থ প্রেমটা কেন করেছিলা? দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাহলে বলল নুহাস, তৃতীয় প্রেমিককে জেলাস ফিল করানোর জন্য চতুর্থটা করেছিলাম। নুহাসের পরপর যুক্তিতে আগ্রহ বাড়ে রাফির। সে পুনরায় কিছু বলবে তার আগেই উত্তেজনায় মুখ খুলল নাদিম। রাফির কাঁধে দুহাত ভর দিয়ে ঝুঁকে পড়ে রাফির মাথার উপর। তৎক্ষণাৎ বলে ওঠে নুহাসকে, আর পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম বাকিগুলা কেন করছিলাম তাহলে মামা? বিরক্ত চোখ তুলে তাকায় নুহাস নাদিমের দিকে। এই মুহূর্তে নাদিমের তুচ্ছ প্রশ্নটা পছন্দ হয়নি তার, যুক্তিযুক্ত মনে হয়নি মূল কথা। তাই বিরক্তিতে কপাল কুঁচকে বলল, বাহরে, প্রেম করতে করতে অভ্যাস হয়ে গেছে না, এখন কি প্রেম ছাড়া থাকতে পারবো? তাই যা পাই তাই কন্টিনিউ করি। নুহাসের পরপর যুক্তিতে থমথমে খেয়ে গেল মায়া ছায়া টিয়া। এতক্ষণ যাবৎ নীরব দর্শকের মতো বসে তাদের কথাগুলো শুনলেও এখন যেন বিস্মিত হচ্ছে নুহাসের দীর্ঘ লম্বা প্রেমের লিস্ট দেখে। কারো যে এত বড় প্রেমের লিস্ট থাকতে পারে সেই ধারণা ছিল না তাদের তিনজনেরই। অবাকে হতবিহ্বল হয়ে চোখ দুটো বড় বড় হয়ে আসে তিনজনেরই। রাহাত বিরক্তির ঝাড়ি মেরে সবাইকে শান্ত করায়, চোখ ঘুরিয়ে তাকায় তিনজনের দিকে, বিশেষ করে ছায়ার মুখশ্রীতে। সে কিছু বলবে তার আগে হতভম্ব হয়ে দৌড়ে আসে এক যুবক। নাদিমকে ঠেলিয়ে পাশে এসে দাঁড়ায় রাহাতের। অন্তত রাগে সেই চেহারাটা। তপ্ত রোদের ঘাম দরদর করে পড়ছে যুবকটির মুখশ্রী থেকে। বাঁ হাতে উল্টো পিঠে কপালের ঘাম মুছতে মুছতে তিন মেজাজে সবাইকে উদ্দেশ্য করে বলল সে, শালার পোড়ারা মানুষ হইলি না আজও, আর জায়গাও পেলি না বসে আড্ডা মারার। খুঁজে খুঁজে ভাবির কাছেই তোদের আড্ডা আসর জমাতে হয় তাই না? তাড়াতাড়ি চল, ভাই আইছে কলেজে ভাবির সাথে দেখা করতে। ভাই যদি দেখে বা শোনে তোরা ভাবিরে আটকায় রেখা আড্ডা দিতেছস, তাহলে একটারও গর্দন থাকবে না। চল তাড়াতাড়ি এখান থেকে। ফাহিমের হঠাৎ আগমনে উপস্থিত সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয় সে, কিন্তু তার মুখে ভাই শব্দটা শুনে মুহূর্তে তত্তর করে সোজা হয়ে দাঁড়িয়ে যায় সকলে। দুষ্টুমি চেহারাগুলো মুহূর্তের ভয়ের ছাপ দেখা যায়। জড়সড় হয়ে সকলে মায়ের সামনে থেকে দূরে গিয়ে দাঁড়ায়। রাহাত সবাইকে উঠতে দেখে সেও উঠে দাঁড়ায় চেহারা ছেড়ে ধীরস্থে। আসি ভাবি বলে মায়ের থেকে বিদায় নিতে নিতে চোখ ঘুরিয়ে ছায়ার মুখশ্রীতে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে ছায়াকে পরোক্ষ করতে করতে সকলের সাথে প্রস্থান করে ক্যান্টিন ছেড়ে। হতবিহ্বল তিনটি মুখ চেয়ে রইল সিনিয়রদের যাওয়ার দিকে। গোটা 2 মিনিট যেতে না যেতেই হাজির হলো আসিফ তাদের টেবিলের সামনে। তবে মায়া থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে গলা খাকিয়ে ডাকলো মায়াকে ভাবি বলে। মা চমকে উঠে সেদিকে তাকাতেই চোখ পড়ল আসিফের হাসফাস চেহারায়। মায়ের সাথে সাথে আরও দুটো জোড়া চোখের দৃষ্টি স্থির হলো আসিফের হালকা ঘামার্ত মুখশ্রীতে। মায়া কিছু বলবে তার আগে হতব্যহ মুখ ঘুরালো টিয়া। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, বুইরা চোর আপনি এখানে? টিয়ার এমন কথা বিরক্তি প্রকাশ করলো আসিফ, তবে মায়ের সামনে তা প্রকাশ করলো না। দেখা যাবে বান্ধবীকে কিছু বলার দায়ে আবার তার উপর হামলা করে বসলো সে। তখন বিষয়টি আরও বাজে হয়ে যাবে, জনসম্মুখে তার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তাছাড়া আজকে একটা বিশেষ দিন ভাই ভাবির জন্য, সেটা অন্তত মাথায় রেখে তাকে ভেবেচিন্তে কথা বলতে হবে। আসিফ নিজেকে শান্ত রাখলো। টিয়ার কোনো রকম কথা কানে তুলল না। টিয়ার থেকে নিজের দৃষ্টি সরিয়ে তাকায় মায়ের দিকে। নিজের কণ্ঠে অন্তত খাদে নামিয়ে নরম সুরে বলল, ভাই ভাবি আসছে আপনার সাথে দেখা করতে, চলুন আমার সাথে। দুপুর 12:45। কাঠফাটা তপ্ত রোদে মাথার উপর, কাঁধে বাগ চাপিয়ে মায়া ক্যান্টিন থেকে বের হয়ে আসে হৃদের উদ্দেশ্যে। আসিফ মায়ের সাথে আসেনি সেই ক্যান্টিনেই, আছে কোনো না কোনো কারণে। মায়া বাম হাতের উল্টো পিঠে নিচের কপালের অবশিষ্ট ঘামটুকু মুছে নেয়, নিজের অ্যাপ্রন টেনে পরিপাটি হয়ে নেয় হালকা। আসিফের কথা অনুযায়ী হৃদকে কলেজ গেটের সামনে পাওয়া যায়, কিন্তু চোখে পড়ল না হৃদকে কোথাও মায়ার। একরাশ আগ্রহের দৃষ্টি মেলে এগিয়ে যায় মায়া সামনে কলেজের গেটের রাস্তা ধরে। খানিকটা আগাতেই মায়ের দৃষ্টিতে ভাসল হৃদকে। মায়ের ধীরস্থির পা চলা দুটো যেন মুহূর্তেই থেমে যায় জায়গায় হৃদকে দেখে। কি মারাত্মক অসাধারণ মায়ের হৃদ ভাই। মায়া নিশ্চল ভঙ্গিতে থমকে থাকে জায়গায়, চোখ দুটো স্থির নাই হৃদের বেপরোয়া মুখশ্রীতে। মায়ের দেখা সে প্রথম দিনে হৃদকে মনে হচ্ছে আজ তার চোখের সামনে দাঁড়ানো। কি নির্বাক নির্ভীক ভঙ্গিতে দাঁড়ানো তার হৃদ ভাই। নিজের কালো মার্সিডিজ গাড়িটির সাথে গা এলিয়ে দিয়ে মনোযোগ সহকারে নিজের ফোন টিপছে, এক হাতে পকেট গজিয়ে।
মা গায়ে শুভ্র সাদা পাতলা শার্টের সাথে কালো প্যান্ট পরিহিত। গায়ের শার্টটি উপরের দুটো বোতাম খুলে টেনে প্যান্টের ওপরে ছড়ানো। ইন করা নেই। বাম হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি, তো মুখে সাদা মাস্ক পরা। শার্টের দুহাত টেনে ভাঁজ করে কুনুই অবধি ফোল্ড করা, তো পায়ে সাদা ব্র্যান্ডের লোফার পরা। কালো চকচকে চুলগুলো স্পাইক করা, সেন্ট করে সাজানো। একদম নজর কাড়া পরিপাটি হয়ে এসেছে মায়ের হৃদ ভাই। মায়া থমকায় হৃদের অতি ফর্মাল স্টাইলে। কোনোরূপ অফিসের গেট আপে নেই সে। একদম স্বচ্ছ আয়নার নয় চকচক হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের ঘোর বাড়ে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে। মায়ের একটা আপত্তিকর জায়গায় সেখানে আটকে যায় সে। বাধ্য হয়ে যায় সব কিছুতে। মায়ের চলিত নিঃশ্বাসটা যেন হুট করেই আটকে যায় হৃদের বেগতিক বেপরোয়া মনোমুগ্ধকর চেহারা দেখে। শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে গলা। নিজের অ্যাপ্রনে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে তৎক্ষণাৎ ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক করে থেমে থেমে নিঃশ্বাস টানে মায়া। দম ফিরিয়ে পেতে চায় নিজের মাঝে। কিশোরী বয়সে নিজেকে সংযম করাটা কতটা কষ্টসাধ্য কাজ সেটা কেউ মায়াকে জিজ্ঞেস করুক, সে বলবে নিজের বহিত মনের দীর্ঘদিনের অভিজ্ঞতা চিৎকার করে তাকে। কিন্তু হায়, মায়াকে এই একটা প্রশ্ন করার মতো কেউ নেই। আর না আছে জানার মতো কেউ। সে নিশ্চল মনোমন্ত্রী কিশোরিনী। তাই মনের ভেতরে সুপ্ত অনুভূতিগুলো ঢোক গিলে নিজের ভেতরে লুকিয়ে নেয় মায়া। তার হৃদ ভাইকে দেখার অধিকার তার নেই। দেখার অধিকার হারিয়েছিল বহুদিন আগেই, কিন্তু তারপরও সে নিজেকে সংযম করতে পারে না এই লোকটিকে দেখা থেকে। আটকে যায় নিজের মাঝে। তার হৃদ ভাই তার জন্য হালাল নয়, বরং হারাম মানুষ। তারপরও বেহায়া চোখ দুটো বুঝতে অক্ষম মায়ার। সে তার অবাধ্য হয়ে হারাম মানুষটিকেই দেখতে চায়। উপরস্থ মায়ের মাথায় হালাল হারামের প্রসঙ্গটা আসতেই চট করে নিজের দৃষ্টিনত করে নেয় মায়া। বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে সংযম করে নীরব দৃষ্টিতে তার পাশটা পরোক্ষ করে নিতেই মায়ের কপালে সূক্ষ্মভাবে আবির্ভাব ঘটল তৎক্ষণাৎ। মায়ের কপাল কুঁচকে চারপাশের পরিবেশটা দেখে নিল তীক্ষ্ণ দৃষ্টিতে। প্রায় অনেকগুলো মেয়েদের আনাগোনা ভিড় জমিয়ে গেটের আশেপাশে। প্রত্যেকের দৃষ্টির কেন্দ্রবিন্দু ছিল হৃদ ভাই। অকারণে বারবার আসা যাওয়া করছে হৃদের সামনে দিয়ে মেয়েরা। সিনিয়র থেকে জুনিয়র মেয়েরা কেউ বাদ পড়েনি লাইন মারা থেকে। কিন্তু হৃদ বিরক্তি কপাল কুঁচকে তপ্তরোধের তহনে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। দিব্যি নিজের ফোন স্ক্যান করছে। মায়ার রাগ মিশ্রিত বিরক্তি বাড়ে। তার হৃদ ভাই ইচ্ছাকৃতভাবে এতটা সাজুগুজু করে এসেছে যাতে মেয়েরা সবাই তার দিকে বেহাইমি করে তাকিয়ে থাকে তার জন্য। যত সব নষ্টামি। পুরুষ মানুষের সুন্দর হওয়াই নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল। সৌন্দর্য শুধু প্রকৃতিগতভাবে মেয়েদের জন্য বরাদ্দ রাখা হতো, সেটাই ঢের ভালো হতো মায়ের জন্য। তাছাড়া এই লোকটা কি জানে না ছেলেদের এত সুন্দর হওয়াটা প্রকৃতি মেনে নেবে না? কারণ প্রকৃতি ভাবে সৌন্দর্যের অধিকারী শুধুমাত্র মেয়েদের জন্যই। মায়া অসহ্য গরমে নিঃশ্বাস ফেলে রাগে তিরতির করে ওঠে শরীরময়, তবে সেটাও প্রকাশ ঘটল না চেহারায়। একরাশ বিরক্তি নিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায় হৃদের সামনে। নিজের দৃষ্টিতে ভিড়ল না হৃদকে, বরং মায়ার নত দৃষ্টি স্থির হলো হৃদের পায়ের দিকে। প্রকাশে মায়া হৃদকে শক্ত কণ্ঠে বলতে চাইল কিছু কথা। আপনি জানেন না ছেলেদের এত সুন্দর হওয়া নিষেধ? এতে প্রকৃতি কিছুতেই মেনে নেবেন না। শুধু আপনার মতো ছেলের জন্য আমাদের সমাজ আজ রসাতলে, যার জন্য মেয়েরা আজকাল ঠিকঠাকভাবে নিজেদের দৃষ্টি হেফাজত করতে পারছে না। মেয়েদের এই অবনতির জন্য শুধু আপনাদের মতো ছেলেরাই দায়ী। আপনাদের জন্য আমাদের সমাজের মেয়েরা আজ পথভ্রষ্ট হচ্ছে দিন দিন। সে বোঝেন আপনি? কেন সুন্দর পুরুষ হতে গেলেন আপনি শুনি? কিন্তু মায়ার মুখ ফুটে কিছু বলতে পারল না হৃদকে। অনতায় গলা ফুলিয়ে দাঁড়িয়ে রইল হৃদের সামনে নীরবে। নিজের সামনে কারো উপস্থিতি বুঝে ফোন থেকে চোখ তুলে তাকায় হৃদ। অকারণে মায়াকে নিজের সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে কপাল কুঁচকে আসে খানিকটা হৃদের। নিজের তীক্ষ্ণ দৃষ্টির মাঝে মায়াকে পরোক্ষ করে নিল তৎক্ষণাৎ হৃদ। মায়ের হঠাৎ ছাপছাড়া আচরণের অর্থ বুঝল না হৃদ। কপাল কুঁচকে প্রশ্ন করে বলল হৃদ, হোয়াট? মায়া নড়ে চড়ে দাঁড়ায়, তারপর হৃদের দিকে তাকায় না। দৃষ্টি স্থির হৃদের পায়ের সাদা কালো লোফারের দিকে। হৃদ মায়ের দৃষ্টি বুঝে নিজের পায়ের দিকে তাকায়। নিজের হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে গম্ভীর মুখে বলে ওঠে, আমার পায়ের দিকে তাকিয়ে লাভ নেই। এই জুতা তোমার পায়ে আসবে না, বড় হবে। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 33। মায়া নড়ে চড়ে দাঁড়ায়, তারপরও হৃদের দিকে তাকায় না। দৃষ্টি স্থির হৃদের পায়ের সাদা কালো লোফারের দিকে। হৃদ মায়ের দৃষ্টি বুঝে নিজের পায়ের দিকে তাকায়। নিজের হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে গম্ভীর মুখে বলে ওঠে, পায়ের দিকে তাকিয়ে লাভ নেই। এই জুতা তোমার পায়ে আসবে না, বড় হবে। মায়া যেন অপমান বোধ করলো হৃদের কথায়, তারপর চোখ তুলে তাকালো না হৃদের দিকে। নিজের অনুভূতি লুকানোর জন্য অনর হৃদের পায়ের দিকেই তাকিয়ে থাকলো। হৃদ মায়ের ঘামার্ত লাল মুখটা পরোক্ষ করে নিল অতি সপর্ণে, কিন্তু হাত বাড়িয়ে ছুঁল না মায়ের লাল ঘামার্ত মুখটা। খানিকটা সময় কাটালো নীরবতায়। হৃদ চারপাশে নীরব দৃষ্টিতে তাকিয়ে পরোক্ষ করে নিল মায়াকে উদ্দেশ্য করে বলল, মাস্ক পরো মুখে। চোখ তুলে তাকালো না মায়া, মিনমিন গলায় বলল, মাস্ক নেই।
ভুলে সকালে গাড়িতে ফেলে এসেছিলাম। হৃদ বিরক্তি পারে চারপাশটা পুনরায় তাকিয়ে। আজকাল সে সব কিছুতেই অল্পতেই বিরক্তি পড়ছে এই মেয়েটার জন্য। জীবনে যে কাজ করবে করবে না বলে শপথ করেছিল, আজ সেই কাজটাই করতে হচ্ছে এই বেখেয়ালি মেয়েটার জন্য। এই মেয়েটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে দিনকে দিন। তারপরও মেয়েটার শান্তি নেই। শেষ পর্যন্ত তাকে কোথায় এনে দাঁড় করালো, বিষয়টি ভাবতেই গা ঝাঁকিয়ে তত্তর করে বিরক্তি বাড়ে হৃদের, যা স্পষ্ট হয়ে ফুটে হৃদের কপালের বিরক্তির ভাঁজে ভাঁজে। হৃদ বিরক্তি গলায় ঝেড়ে বলল মায়াকে, মাস্ক নেই বেশ হয়েছে, দেখুক সবাই তোমাকে। তোমাকে দেখার উচিত সবার। আজকে সবাইকে দেখিয়ে দেখিয়ে তোমাকে এই রাস্তা এই রোদে হাঁটিয়ে নিয়ে যাব কাজী অফিস অব্দি। কোনো গাড়ি টাড়িতে নিব না তোমাকে, চলো। হৃদের কথাই যেন তন্দা খেয়ে গেল মায়া। লজ্জিত চোখে দুটোতে মুহূর্তে বিরাজ করলো এক আকাশ সমান বিস্মিত। ঠিক প্রায় সাথে সাথে মায়ের সেই দৃষ্টিতে ভর করলো হৃদের বিরক্তিতে কুচকানো চোখ দুটো। হৃদের সাথে আসলে কোথায় যেতে হবে বিষয়টি যেন শুনেও বুঝতে পারল না মায়া। একরাশ বিস্মিত নিয়ে প্রশ্ন করলো হৃদকে, মায়া মানে কোথায় যাব? হৃদ বিরক্তি নিয়ে চুপ করে থাকলো কিছুক্ষণ, বলল না মায়ের কথার পৃষ্ঠে কিছু। কিন্তু বিপত্তি ঘটে যায় মায়ের মধ্যে, সে নিজের মধ্যে ঠিক থাকতে পারল না অবশেষে। ঘোর লাগানো হৃদের অবাধ্য মায়াবী নয়ন জোড়াতে দেখে এক মুহূর্তে যেন ভুলে গেল হৃদের বলা কথাতেই। শুধু প্রকাশ পেল মায়ের চোখে একরাশ মুগ্ধতা। হৃদকে দেখে দূর থেকে হৃদের প্রতি যে অনুভূতিটা লুকিয়েছিল সেটাই যেন হৃদের প্রতি বেড়েই যাচ্ছে। চাচ্ছিল মায়া সেটা যেন এক মুহূর্তে প্রকাশ পায় হৃদের নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মায়ার। হৃদের মুখে মাস্ক থাকায় তার ফর্সা ললাটের মধ্যে ঘন কালো ভ্রুজোড়ার মাঝে গভীর দুটো চোখের দৃষ্টিতে আটকায় মায়া। হৃদের গাঢ় ব্রাউন কালারের চোখ দুটোতে মায়াতে স্থির হয়ে রইল বিরক্তিতে। এবার যেন হৃদ মায়ের চোখের দৃষ্টি বুঝে নিয়ে বিরক্তি কমালো নিজের মাঝে। তবে সেটা প্রকাশ করলো না বিন্দু মাত্র, বরং চোখে মুখে আগের নাই বিরক্তির ছাপ টেনে রাখলো। নিজের টানলো খানিকটা কণ্ঠে শীতলতা। হৃদ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের দৃষ্টিতে। কয়েক সেকেন্ডের মধ্যে হৃদ নিজের পরা মাস্কটা আলতো হাতে টেনে খুলে বাড়িয়ে দিল মায়ের দিকে। এবার ধীর কণ্ঠে বলল, এটা পর মুখে। হৃদের শীতল কণ্ঠে ধান ভাঙে মায়ার। নিজের দৃষ্টি সংযম করে চট করে তাকায় নিচে, থুতনি ঠেকালো গলায়। লজ্জা মিশ্রিত চোখ দুটো ঝাপটে বন্ধ করে মেলে ধরে হৃদের পায়ের দিকে পুনরায়। নিজের করা কাণ্ডে লজ্জায় সেটিয়ে কোনো রকম বলে মায়া, তাহলে আপনি কি পড়বেন? বিরক্তি গলায় বলল হৃদ, আমাকে নিয়ে ভাবতে হবে না, ধরো। কথা বাড়ালো না মায়া, চুপচাপ হৃদের হাত থেকে মাস্কটি তুলে নেয় সে। মাস্কের দুপাশ ধরে পড়তে গিয়ে নাকে ভাজলো এক মাতাল করা মিষ্টি ঘ্রাণ। মা চমকে উঠে মাস্ক না পরে পুনরায় হৃদের মাস্ক থেকে ভেসে আসা মিষ্টি সুঘ্রাণটি হালকা নাক লাগিয়ে ঘ্রাণ নিল চুপসি করে। অবুঝ পাখিটির নাই যেন নড়ে চড়ে উঠল মায়ের মন কোঠা। কিশোরী বয়সে এই ছোট ছোট বিষয়গুলোই সবচেয়ে আকৃষ্ট করে কিশোরীদের মন। মায়ার ক্ষেত্রেও তাই হলো। ভেসে গেল হৃদ নামক মুগ্ধতায়। মায়া তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় হৃদের দিকে। হৃদ তখন নিজের গাড়ির দরজা খুলে হালকা উপর হয়ে কিছু একটা করছে। নিজের কাজ শেষ করে হৃদ মায়ের দিকে ফিরতেই চোখে পড়ল মায়াকে মাস্ক হাতে দাঁড়িয়ে থাকতে। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে কপাল কুঁচকে মায়ের দিকে তাকাতেই মায়া চট করে হৃদের দেওয়া মাস্কটি পরে নেয় কম্পিত হাতে। হৃদ মায়ের এমন কাণ্ডে কিছু বলল না, বরং নিজের হাত থেকে সাদা রুমালটা দুকোনার কোণে ভাঁজ করে মুখের সামনে দিয়ে নিয়ে পেছনে বেঁধে নিল ছোট করে মাস্কের মতন। তারপর কথা না বাড়িয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে মায়াকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ফলো মি। মায়া হৃদকে অনুসরণ করে হাঁটতে থাকতো নীরবে। পাশাপাশি দুজন একসাথে হাঁটছে, তারপরও কারো মুখে কোনোরূপ কথা নেই। হৃদকে ভীষণ গম্ভীর মনোভাব দেখালো মায়ের কাছে। মায়া বরাবর চোখ আউড়িয়ে হৃদকে পর্যবেক্ষণ করছে। বলিষ্ঠ দেহের সাদা শার্ট কালো প্যান্ট কি দারুণ মানিয়েছে। মায়া চোখ আউড়িয়ে নিজেকে একবার দেখে নিল তৎক্ষণাৎ। মনে অসন্তুষ্টি খেলা করছে সেই সাথে সাথেই। মায়াকে কেন সাদা ড্রেসটিতে সুন্দর লাগছে না হৃদ ভাইয়ের মতো করে? কেন হৃদ ভাইয়াকে মায়ের থেকে এত বেশি সুন্দর লাগছে? কেন? মায়া হতাশ চোখ জোড়া কয়েক সেকেন্ডের মধ্যেই ঝলমল করে উঠল কিছু একটা ভেবে। খানিকক্ষণের জন্য মায়া নিজেকে সান্ত্বনা দিল মনে এই ভেবে, হৃদ ভাইয়া নিশ্চিত তাকে হারানোর জন্য মেকআপ করে এসেছে, ইচ্ছামতো সাজুগুজো করে এসেছে মায়ের সামনে, যার জন্য তাকে এত বেশি সুন্দর লাগছে। নয়তো মায়াকে বেশি সুন্দর লাগতো এই সাদা ড্রেসটিতে। মায়ের ছোট মন খুশিতে চকচক করে উঠল। তারপর মুখ ভর্তি হাসি নিয়ে হৃদের সঙ্গে হাঁটা ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে মায়া পুনরায় তাকালো হৃদের দিকে। সে দিব্যি পকেটে দুহাত গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরস্থে হাঁটে। মায়ার মনে হলো সে প্রথম দিনের ন্যায় আজও মায়া হৃদের সাথেই হেঁটে যাচ্ছে। তবে আজ মায়ের গন্তব্যটা অজানা। মায়ের কৌতূহল জাগলো হৃদকে প্রশ্ন করতে, তার কোথায় যাচ্ছে এই ভর দুপুরে।
কিন্তু প্রশ্ন করা হতো না হৃদের ভয়ে মায়ার। ও কারণে আজ হৃদ বারবার রেগে যাচ্ছে মায়ার ওপর। সেই ভয়ে খানিকটা দমে গেল মায়া, তবে বেশিক্ষণ নিজের কৌতূহলটা দামিয়ে রাখতে পারল না মায়া। কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তেজনায় বলে উঠল হৃদকে মায়া, বাড়ির রাস্তাটায় আমরা উল্টো পথে ফেলে এসেছি। বাতিল স্বামী, এটা ভুল রাস্তা তো। হৃদ উত্তর করল না মায়ের কথায়, আর না ঘুরে তাকালো মায়ের দিকে, যে নির্ভীকভাবে সামনের দিকে হেঁটে চলেছে। মায়া থামল না হৃদকে প্রশ্ন করা থেকে, বরং আগের ন্যায় উদ্বিগ্নতা দেখিয়ে মায়াকে ফিরতে পুনরায় প্রশ্ন করলো হৃদকে। বলল মায়া, আমরা কোথায় যাচ্ছি বলুন না বাতিল স্বামী, এমন করছেন কেন? মায়ের মুখে বারবার বাতিল স্বামী শব্দটি মোটেও পছন্দ হচ্ছে না হৃদের, তারপরও চুপ থাকলো। নিষেধ করলো না মায়াকে। নির্ভীক ভঙ্গিতে সামনের দিকে হাঁটতে হাঁটতে গম্ভীর মুখে বলল, কাজী অফিসে যাচ্ছি ডিভোর্স দিতে। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ বলল, কাদের ডিভোর্স আজকে? আমাদের। হৃদের ছোট্ট স্বীকারোক্তি উক্তিতে মায়া থমকালো, ভরকালো হতভম্ব হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে পড়ল তন্দা খেয়ে। সচ্ছল পা দুটো যেন মুহূর্তে অচল হয়ে পড়ল হৃদের মুখের ছোট্ট কথায়। মায়ের চোখ মুখে রাজ্য প্রশ্ন ভিড় করলো তৎক্ষণাৎ, মায়ের সাথে তো হৃদের বিয়েটা নষ্ট হয়ে গেছিল সেই 2 বছর আগেই, তাহলে নতুন করে কিসের ডিভোর্স তাদের আজকে? তাছাড়া মায়া শুনছে কাজী অফিসে মানুষ বিয়ে করতে যায়, ডিভোর্স দিতে নয়। মায়ের জানা মতে ডিভোর্সের জন্য কোর্ট কাছারি উকিলের কাছে যেতে হয়, কাজী অফিসে নয়। তারপরও মায়ের বিয়েটা হৃদের সাথে বাতিল হওয়ার সময় তাই মনে হয়েছিল। উকিল ডেকে আবার মায়ের কাছ থেকে সিগনেচার নিয়েছিল কিছু পেপারে আরাফ খান, যেগুলো হৃদ পাঠিয়েছিল মায়াকে বিয়েটা বাতিল ঘোষণা করার জন্য। তাহলে এখন আবারও নতুন করে কিসের কি? মায়া বুঝলো না কিছু, চোখ আউড়িয়ে তাকায় হৃদের দিকে। হৃদ বেশ খানিকটা পথ সামনে হাঁটছে মায়ের থেকে। মায়া হঠাৎ থেমে যাওয়ায় পেছনে পড়ে যায়, কিন্তু হৃদ সেদিকে দেখলো না মনে হয়। সে নিজের মতো করে সামনের দিকে হেঁটেই যাচ্ছে, পকেটে 2 হাত গজিয়ে আনমনে। মায়ের নিজের কথায় এক ঝলক প্রশ্ন নিয়ে পুনরায় দৌড়ে যায় হৃদের দিকে। হৃদের পাশাপাশি হাঁটতে হাঁটতে অকপটে বলে উঠল মায়া, আমাদের বিয়েটা তো 2 বছর আগে বাতিল হয়ে গেছে, তাহলে এখন আবার নতুন করে কিসের ডিভোর্স ভাইয়া? হৃদ তাকালো না মায়ের দিকে, নিজেকে দৃষ্টি সামনের দিকে রেখে হাঁটতে হাঁটতে গম্ভীর মুখে বলল, বিয়ে বাতিল হওয়া আর ডিভোর্স হওয়া দুটো আলাদা ব্যাপার। আমাদের বিয়েটা বাতিল হয়েছে, কিন্তু ডিভোর্স হয়নি। এখন সেটা করতে যাচ্ছি আমরা। মানে বিয়ে বাতিল হলে বুঝি আবার ডিভোর্স নিতে হয় ভাইয়া? বিরক্তি সুরে বলল। মায়া মাথা আউড়িয়ে কিছু বুঝলো না হৃদের কথাগুলো, অপকটে নিজেই বলে ওঠে, কি এক বিয়ে করলাম ভাইয়া, বিয়েটা তো বারবার শেষ করেও শেষ হচ্ছে না, লেগে আছে। ওফ। হৃদ কিছু বললো না। মায়া খানিকটা থেমে আবারও প্রশ্ন করলো হৃদকে, আমরা কাজী অফিসে কেন যাচ্ছি তাহলে? কাজী অফিস তো মানুষ বিয়ে হয় শুনেছি, কিন্তু ডিভোর্স হতে তো শুনিনি ভাইয়া। বিরক্তিতে একরেখা কণ্ঠে জবাব দিল হৃদ, আমি যখন বলেছি কাজী অফিসে ডিভোর্স হয় মানে হয়, আর আজকেই আমাদের ডিভোর্স। মায়া এবার সিরিয়াস হলো, বিষণ্ণতা খেলা করলো প্রচণ্ড, কষ্ট লাগলো কোথাও এক জায়গায়। মায়া বিষণ্ণ মনে আবারও ধাক্কা লাগলো যেন খুব জোরে সম্পন্নে, বুক ভারী হলো। তাই খানিকটা কষ্ট সহিত মনে নাওজ করলো হৃদকে, আমি যাবো না আপনার সাথে। হৃদ সামনের দিকে হাঁটতে হাঁটতে এবার চোখ ঘুরিয়ে তাকালো মায়ের দিকে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমার মনে হয় আমি তোমার কাছে অনুমতি চাইছি যাওয়ার জন্য? মায়া গাল ফুলিয়ে বলল, আগের নাই, দিব না ডিভোর্স আপনাকে আর। মায়ের কথার মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের, মুখে রুমাল বাঁধার অবস্থায় উপর দিয়ে হৃদ একটা ভ্রু উঁচু করে বলে ওঠে মায়াকে, তো কি বিয়ে করতে চাও নাকি আমাকে? মায়া হাঁসফাঁস করলো হৃদের এমন কথায়, নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল, একদমই না। তো ডিভোর্স দিবেন না কেন শুনি? জানি না। হৃদ মায়ের কথায় মনোযোগী হলো না, পুনরায় সামনের দিকে হাঁটাতে হলো আগের নাই গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি জানি ম্যাডাম আমাকে কি করতে হবে, আপনাকে আমারও মোটেও পছন্দ নয়, তাই আজকেই আমি এর রফাদফা চাই, মানে ডিভোর্স দিতেই চাই আপনাকে। কিন্তু শর্ত হলো আপনি না করতে পারবেন না কোনো কিছুতে, শুধু কাজই যা বলবে তা করে যাবেন আপনি, তাহলেই হবে, বাকিটা আমি দেখে নিব। মায়া কণ্ঠে কষ্ট জড়তা ভাজল হৃদের কানে, তারপরও দেখল না হৃদ মায়ের চেহারা। সে নির্ভীক হেঁটে যাচ্ছে সামনের দিকে, যেন এই মুহূর্তে হৃদের হাঁটা ছাড়া কোনো গতি নেই। মায়া ফিরতে ভারী কণ্ঠে বলল হৃদকে, একটা বিয়েকে আর কতবার ভাঙতে হবে ভাইয়া? হৃদের সোজা সাপটা উত্তর, যতবার আমি চাইবো ততবার। মায়া কথা বাড়ালো না আর, কষ্টে ভারী হলো বুক। হৃদের পেছন হাঁটতে লাগলো। আজকে পুনরায় একবার নিজের অনুভূতিগুলো নিজের মধ্যে চেপে যেতে হবে মায়াকে। সে নিরুপায়। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলল গোপনে, তার মধ্যেই শোনা গেল হৃদের পুনরায় কণ্ঠস্বর মায়ের কানে। তবে এবার হৃদ নিজের কূটনীতি বুদ্ধি খাটালো মায়ের সাথে, মায়াকে যুক্তিও দেখালো নিজের মতো করে, বলে উঠল ভরাট গলায়, শোনো মেয়ে, আমাদের বিয়েটা এখন আমার মা বাবা আর তোমার মা বাবার কাছে সম্পূর্ণ আস্ত রয়েছে।
তারা এখনও মনে করে তুমি আমার বউ। আর এখানটাই আমার সমস্যা। আমাদের বিয়েটা যে বাতিল হয়ে গেছে সেটা আমার মা বাবা বুঝতে চাইছে না, কারণ তারা হলো আগের যুগের মানুষ, অনেকটা ব্ল্যাক মাইন্ডের আর কি। তারা এই যুগের বিয়ে বাতিল টাতিলে বিশ্বাস করে না তারা। আর এখানেই আমি নিরুপায় হয়ে গেলাম তোমার মতো, বুঝলাম, বাধ্য হয়ে তোমার সাথে আমাকে ডিভোর্স করাতে হচ্ছে। কারণ কাল আমার বাবা মা আমার স্বপ্নে এসে তোমাকে আমার বউ বলে দাবি করে চালিয়ে যাচ্ছিল। প্রায় আমি তাদেরকে অনেকটা বুঝিয়ে বলেছিলাম স্বপ্নে যে তুমি আমার বউ নয়, আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। কিন্তু আমার বাবা মা এই বিষয়টি শুনলেও না, মানলেও না, উল্টো আমাকে বলল তারা নাকি এই বিয়ে বাতিলের বিষয়টি কোনোভাবেই স্বীকৃতি দিবেন না। তুমি যে আমার বউ না, এই বিষয়টি আমি তাদেরকে স্বপ্নে বোঝাতে সক্ষম হইনি। উপরন্তু আমার মা বাবা আমাকে জোর খাটিয়ে বলল তারা আমার কথা বিশ্বাস করবে না যদি আমি তাদেরকে তোমার সাথে আমার ডিভোর্সের কাগজ দেখাই না তো। নয়তো তারা মেনে নেবেন না আমাদের বিয়ে বাতিল হওয়ার বিষয়টি। আর সেই জন্যই সকল কাজকর্ম ছেড়ে চলে এসেছি তোমাকে ডিভোর্স পড়ানোর জন্য আজ। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার বাবা মা আমাকে স্বপ্নে গুরুত্বপূর্ণ একটা শর্তও দিয়েছে তোমাকে ডিভোর্স দেওয়া নিয়ে। মায়া বাক্য কণ্ঠে বলল, কী শর্ত? রিত পুনরায় আগের নাই পকেটে হাত গুজিয়ে সামনের দিকে হেঁটে যেতে যেতে বলল, তাদের শর্ত হলো আমাদের বিয়েটা ওনারা যে নিয়ম মাফিক দিয়েছিল এখন ঠিক একই নিয়ম মাফিক মেনে তোমাকেও আমার ডিভোর্স দিতে হবে, নয়তো তারা নাকি মানবে না আমাদের ডিভোর্সের সত্যায়িতর বিষয়টি। মায়া মনোযোগ ভরা কণ্ঠে আবার প্রশ্ন জাগালো রিতকে, বলে উঠল, মানে কি করতে হবে ভাইয়া? বেশি কিছু না, কাজী যা বলে তাই করবে শুধু। আমাদের যে নিয়ম কানুন মেনে বিয়েটা হয়েছিল এখন পুনরায় কাজী সাহেব একই নিয়ম কানুন মেনে আমাদের ডিভোর্স পড়াবেন, ব্যাস। তুমি শুধু ফটাফট 3বার কবুল বলবে আর সামান্য কিছু পেপারে সাইন করে দিবে লক্ষ্মী মেয়ের মতন, তাহলেই হবে, বুঝেছ? হৃদের কথা মায়ের মাথায় ঝট পাকিয়ে আসে এলোমেলো হয়ে। ডিভোর্স পড়ানো হয় এই বিষয়টি নিয়ে সে এতকাল শুনে এসেছে বিয়ে পড়ানো হয় কবুল বলে, কিন্তু আজ হৃদের মুখে প্রথম শুনেছে কবুল বলে ডিভোর্স পড়ানো হয়। মায়ের ছোট্ট মস্তিষ্ক ধরতে পারল না হৃদের কূটনীতি বুদ্ধিতা। হৃদের রহস্য ভেড়া জালে অনায়াসেই ভেসে যায় মায়া। মায়া আরও ভাবলো তার হৃদ ভাইয়া বুঝি কারোর সাথে নিরুপায় হয়ে হয় কখনো। মায়া হতাশ হলো, কিন্তু দমে চায়নি হৃদকে প্রশ্ন করা থেকে। মায়া নিজের অবুঝতাই মায়া প্রশ্ন করে হৃদকে বলল, কিন্তু ভাইয়া বিয়ে তো করে, বিয়ের মতো করে ডিভোর্স কিভাবে পড়ানো হয়? আমি তো শুনিনি এটা, কেউ তো বলেনি আমাকে কখনো যে এভাবেই ডিভোর্স হয় সেটা। মায়ের পরপর প্রশ্নে হৃদ কপাট রাগ দেখালো চোখে মুখে, প্রচণ্ড বিরক্তিতে কপাল কুঁচকালো, এমন একটা ভাব করে সম্পূর্ণ ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। নিজের কণ্ঠে রাগ মিশালো মায়াকে দমিয়ে দেওয়ার জন্য। ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি বেশি বুঝো আমার থেকে? তুমি বড় নাকি আমি বড়? আমি বুঝি না কোনটা কিভাবে হয় না হয় না, জ্ঞান দাও আমাকে। আমি বলছি না বিয়ের নিয়মে ডিভোর্স পড়ানো হয় মানে হয়, এখানেই কথা শেষ। আর জীবনে কয়টা বিয়ে, কয়টা ডিভোর্স দেখেছো তুমি? হ্যাঁ, জীবনে কাউকে কখনো ডিভোর্স দিতে দেখেছো? দেখোনি, তাহলে জানবে কি করে যে কিভাবে ডিভোর্স হয় মানুষের? আমার থেকে একদমই বেশি বুঝতে যাবে না তুমি, বলে দিলাম। আমি যখন বলেছি আমার তোমাকে পছন্দ না, তার মানে আমাদের আজকেই ডিভোর্স পড়ানো হবে, ব্যাস। হৃদের ঝাঁঝালো কণ্ঠের কথায় কষ্টে চোখ লেগে আসলো মায়ের, দমেও গেল নিজের মাঝে। আর প্রশ্ন করার সাহস পেল না হৃদকে। মনে মনে ভাবলো মায়া, হৃদ ভাইয়া যখন বলেছে ডিভোর্স পড়ানো হয় তার মানে সত্যিই ডিভোর্স পড়ানো হয় বিয়ের মতো করে। মায়া ছোট তাই সে কিছু জানে না, কিন্তু হৃদ ভাইয়া বড় তাই সব জানে, সব বোঝেন। মায়া দমে গেল মুহূর্তেই, কিন্তু তারপরও মায়ের একটা আপত্তি হলো সেখানে চুরি করে হৃদকে ডিভোর্স দিতে যাবে, বরং বাকির সকলকে সামনে রেখে সে ডিভোর্স পড়াবে হৃদ ভাইয়ের নামে, নয়তো না। তাই মায়া পুনরায় আপত্তি করে কষ্টভরা কণ্ঠে বলল, দাদা দাদিকে ছাড়া আমি আপনাকে নামে ডিভোর্স পড়াবো না ভাইয়া, আপনি দাদা দাদিকে বলুন আসতে। হৃদ তেতে উঠে মায়ের মুখ বরাবর ভাইয়া ডাকটা যেন হৃদের অগ্নিরেখার কারণ হয়ে ওঠে। কিন্তু তারপরও হৃদ রাগটা প্রকাশ করলো না, চেপে গেল। এই মুহূর্তে যদি হৃদের বিশেষ মুহূর্ত না হতো তাহলে এতক্ষণে মায়ের গালে ঠাঠিয়ে মারতো এক চর, ভাইয়া ডাকার দায়ে। কিন্তু আপাতত সে এমন কিছু করতে চাচ্ছে না, আগে ভালোই হিসাবটা কষে নিক এই বাতিল বউয়ের সাথে, তারপর না হয় দেখে নিবে সে এই অবাধ্য নারীকে যে কতটা অবাধ্য হতে পারে তার। রাগের ভিতর জ্বলে উঠলেও মুখে প্রকাশ করলো না আংশিক। মায়ের দিকে এক পলক চোখ ঘুরিয়ে তাকে বিরক্তি প্রকাশ করলো হৃদ, ধমক স্বরে বলল, আই মেয়ে, দাদা দাদি আমার কাছে ডিভোর্স চেয়েছে যে তাদের ডাকবো আমাদের ডিভোর্স পড়ানোর সময়? আমার কাছে ডিভোর্স চেয়েছে আমার মা বাবা। এখন তারা দুনিয়াতে থাকলে না হয় তাদের সামনেই হাজির করে তোমাকে ডিভোর্স দিতাম, কিন্তু তারা নেই বলেই আমি আর তুমি একা একা তাদেরকে দেখানোর ডিভোর্স নামা পড়াবো। নয়তো আমার মোটেও ইন্টারেস্ট নেই তোমার প্রতি, বুঝেছ? হৃদের যুক্তি ছোট মাথায় আসলো না, কিছুটা আমতা আমতা করে বলল মায়া। কিন্তু হৃদ পুনরায় ধমক স্বরে দাঁতে দাঁত চেপে ধরে বলল মায়াকে, শাট আপ ইডিয়েট।
আর একটা কথা বলবে না, মাথার উপর তুলে রাস্তায় আছাড় মারবো তোমাকে, তারপরও হাত পা ভেঙে নিয়ে যাব কাজী অফিসে। হৃদের ভয়ে মুহূর্তে সেটে যায় মায়া। কোনো কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে যায় হৃদের পেছন পেছন কাজী অফিস অবধি। কাজী অফিসের মধ্যে কাজী অফিস সহ 3জন উকিল নিয়ে আগের থেকে বসেছিল আসিফ। হৃদ মায়াকে নিয়ে ঢুকতেই এগিয়ে আসে আসিফ। হৃদকে বসার জন্য চেয়ার দিতেই সেটা টেনে বসে পড়ল হৃদ আরাম করে। এতক্ষণ যাবৎ মুখে পড়ে থাকা রুমালটি টেনে গলায় নিচে নামায় হৃদ। দৃশ্যমান হয় হৃদের ঘামার্ত লাল গম্ভীর মুখটা। হৃদের পাশে আরও একটি চেয়ার দেওয়া হয় মায়াকে বসার জন্য, কিন্তু মায়া বসলো না। হৃদের পাশে চেয়ারটাই বরং ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল হৃদের পাশে নীরবে, নিজের চোখের জল বিসর্জন দিতে দিতে। হৃদের মাথা ঘামালো না, মায়াকে নিয়ে বিন্দুমাত্র গম্ভীর নাই বসে রইল শটান হয়ে চেয়ারে। কয়েক সেকেন্ডের মধ্যেই কাজী সাহেব জব্দ করলো, কিছু পড়তে লাগলো। নিজের পড়া শেষ করে মায়াকে কবুল বলতে বলে মায়া হৃদের দিকে তাকায় অশ্রুসিক্ত ভেজা চোখে। হৃদ মায়াকে কবুল বলতে না দেখে পুনরায় ধমকে উঠে সশব্দে। মায়ের হৃদের চমকে উঠে ভয়ে সাথে সাথে গড়গড় করে 3বার কবুল বলে দেয়। কাজী সাহেব মায়াকে বিয়ে পড়ানোর পর হৃদকে ঠিক একইভাবে কবুল বলতে বললে সে গম্ভীর কণ্ঠে পরপর 3বার কবুল বলে ফেলে। বিয়ে সম্পূর্ণ হয়। আসিফ সহ বাকি সবাই সাথে সাথে করে শব্দ করে আলহামদুলিল্লাহ পড়ে ফেলে তৎক্ষণাৎ। ধর্মীয় মোতাবেক বিয়েটা সারতেই উপস্থিত 3জন উকিলের মধ্যে একজন উকিল মায়ের দিকে বেশ কিছু কাগজ এগিয়ে দেয়। মায়া প্রথমে এতগুলো পেপার দেখে নাউজ করে বসে সাইন করা থেকে, কিন্তু অবশেষে হৃদের হুমকি ধমকির ভয়ে উঠতে না পেরে একগাদা কাগজে সাইন করে দিল মায়া, কান্নায় রফাদফা হতে হতে। হৃদ মনোযোগ সহকারে দেখলো সদ্য বিয়ে হওয়া বউটিকে। তার সাইন করতে কত জড়তা, কত কষ্ট। আচ্ছা, মেয়েটা কি তাকে পছন্দ করে নাকি? নয়তো এত জড়তা, এত কান্না কিসের ডিভোর্স ভেবে সাইন করাতে? শুধুই কি তার ভয়ে মেয়েটা এমন করছে নাকি আরও কিছু আছে? হৃদের ভাবনা সুতো ছিল যখন উকিল সাহেব সেই কাগজগুলো হৃদের দিকে বাড়িয়ে দেয়। হৃদ গম্ভীর মুখে খচখচ শব্দ করে দক্ষ হাতে পেপারগুলো সাইন করে দিল একের পর এক। অবশেষে হৃদ অবুঝ মেয়েটাকে ধমকাতে বিয়েটা করে নিল অনেকটা ষড়যন্ত্র ভাবে। মায়া বুঝলও না হৃদের ষড়যন্ত্রের চক্রটা, বরং মায়া ভীষণ মন খারাপে গাল বেয়ে পড়েছে চোখের পানি। মায়ের কাছে আজ আবারও হৃদ হয়ে উঠল দুনিয়ার সবচাইতে নিষ্ঠুর খারাপ মানুষ, যার মন নেই, নির্দয় পাষাণ্ড মানুষ। হৃদ গম্ভীর মুখে উঠে কাজী অফিস থেকে বাহিরে হতেই মায়াও হৃদের পেছন পেছন বের হয়ে আসে নিজের হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে। হৃদ বাহির হয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায় নিজের গাড়ির সামনে। পেছন ঘুরে মায়ের দিকে তাকায় খানিকটা দুষ্টুমি দৃষ্টিতে। হৃদ দৃষ্টি খোলা করলো মায়ের কান্না জড়িত লাল মুখটার দিকে। হৃদ গা এলিয়ে দাঁড়ায় গাড়ির সাথে, নিজের পকেটে পুনরায় দুহাত গছাতে বলল, ম্যাডাম, ডিভোর্স পড়ানো শেষ, এবার যথার্থ নিয়মে বাসরটাও সারতে হবে আপনাকে। ওই যে বললাম, বিয়ের সকল নিয়মকানুন মেনে ডিভোর্স পড়াতে হবে, তাই এখন নিয়ম অনুযায়ী আপনাকেও বাসরটাও ছাড়তে হবে আমার সাথে, নয়তো আমার বাবা মা বিশ্বাস করবে না আমাদের ডিভোর্স হয়ে গেছে। সেটা বিশ্বাস করানোর জন্য হলেও একটাবার বাসর সারতে হবে আমাদেরকে। কি প্রস্তুত আছেন তো আপনি? আমি কিন্তু প্রস্তুতি নিয়েই এসেছি। হৃদের কণ্ঠে খেলা গেল দুষ্টুমি, কিন্তু চোখে মুখে রয়ে গেল ভীষণ গম্ভীর্য ভাব। মায়া অশ্রুসিক্ত চোখ দুটো মুছতে মুছতে তাকায় হৃদের দিকে। হৃদের কথার যথার্থ অর্থ না বুঝেই মাথা নাড়িয়ে হৃদকে সম্মতি জানায়, যার অর্থ সে হৃদের সাথে একটা বাসর করবে। মায়ের মাথা নাড়ানো এই প্রথম ঠোঁট কামড়িয়ে হাসলো হৃদ। প্রচণ্ড লাজুক সে হাসি, কিন্তু মায়ের হৃদের সেই হাসিটুকু দেখার আগেই হৃদ কৌশলে নিচের গলায় ঝুলে থাকা রুমালটি টেনে উপরে তুলে নেয়, নিজের মুখ ঢেকে নেয় চট করে। তারপর রইস হয়ে বলে ওঠে, ম্যাডাম, বাসর অর্থ বোঝেন তো আপনি? মায়া অর্থ মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ সে বোঝে বাসর অর্থ কী। হৃদ যেন সুযোগ পেল, অকপটে প্রশ্ন করলো সাথে সাথে মায়াকে, তাই ভালো, তা কি জানেন বাসর সম্পর্কে শুনি? মায়া হৃদের থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচে তাকায়, টলমলে চোখে বলল, বিয়ের ফার্স্ট নাইটকে বাসর বলে। হৃদ আহত সুরে মৃদু আর্তনাদ করে উঠল মায়ের সামনে দুষ্টুমিতে। রসিয়ে বলে উঠল তৎক্ষণাৎ, উফ ম্যাডাম, এভাবে বলিয়েন না প্লিজ, লাগে, শরীর মন দুটো চলে। আসলে ফার্স্ট নাইট সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা নাই তো, তাই একটু শিখিয়ে পড়িয়ে নেবেন আমাকে, কেমন? মায়া না বুঝে আবারও মাথা নাড়ায়, যার অর্থ সে হৃদকে শিখিয়ে পড়িয়ে দিবে। হৃদ পুনরায় ঠোঁট কামড়িয়ে হাসলো, বুঝতে পারল মায়া বারবার বাসরে যথার্থ না বুঝে তাকে সম্মতি জানাচ্ছে। এখন রাতে বোঝা যাবে এই মেয়েটি তার সাথে কি করে। তখন না হয় হৃদ চিন্তা ভাবনা করে নেবে এই মেয়েটিকে ছেড়ে দেওয়া যায় নাকি পিষে দেওয়া যায়। উপন্যাস তাহলে আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 34।
উদ্দেশ্যবিহীন গন্তব্যে হৃদের সাথে ছুটে চলছে মায়া। অনেকটা কান্নায় চোখ মুখ ফুলে লাল হয়ে আছে মায়ার। দু চোখের ঘন পাপড়িতে সিক্ত ভেজা হয়ে আছে নোনা জলের ছিটা পানিতে মায়ার। চোখের নিচে গালের লেপ্টে আছে সেই পানিতে। থেমে থেমে এখনো ফুপিয়ে খাচ্ছে মায়া। কিশোরী বয়সের আবেগটা কোনো মুহূর্তে কন্ট্রোল করতে পারছে না মায়া হৃদের সামনে। তাই কেঁদে চলেছে বিগত 2 ঘন্টা ধরে চুপচাপ। কান্নার কারণটা হৃদকেও প্রকাশ করছে না। আর না হৃদ মায়াকে কোনোরূপ প্রশ্ন করছে। আপাতত হৃদ নিজের গাড়ি ছুটাতে ব্যস্ত। মায়াকে নিয়ে শহর থেকে দূরে কোথাও পাড়ি জমাতে চাচ্ছে সে। আজ রাতটা মায়াকে নিয়ে সে একান্তভাবে দূরে কোথাও অবস্থান করতে চায়। সেই ভাবনা অনুযায়ী হৃদ মায়াকে নিয়ে একা বের হয় দূর পথে। সঙ্গে বডিগার্ড বা ড্রাইভার কাউকে নেয়নি সে। হৃদ নিজেই গাড়ি ড্রাইভ করছে মায়াকে পাশের সিটে বসিয়ে। আর তখন থেকেই মায়া কেঁদে কুটে বুক ভাসাচ্ছে কষ্টে। অবশ্য হৃদ বার কয়েক পাশে চোখ ঘুরিয়ে দেখেছিল মায়াকে কান্না করতে, কিন্তু সেদিকে মনোযোগী হলো না হৃদ। হৃদের ধারণা মেয়ে মানুষ কান্না করবে এটাই স্বাভাবিক, বরং কান্না না করাটা অস্বাভাবিকের কিছু। তাছাড়া নতুন বিয়ে হয়েছে তাদের। এখন যদি তার বউ কান্না না করে তাহলে তার ফিল হবে না যে তার বিয়ে করছে। তাই হৃদের ফিল হওয়ার জন্য হলেও তার সদ্য বিয়ে করা বউকে বেশি বেশি কাঁদতে হবে। কাঁদুক তার বউ, তাহলে তার জামাই জামাই ফিল হবে। হৃদ সামনের রাস্তা ধরে তাকিয়ে এক মনে ড্রাইভ করছে। গাড়ির স্পিড 40 কি 50। ফাঁকা জঙ্গলের রাস্তা শাসা করে গাড়ি চোয়া দৌড়াচ্ছে সে। রাস্তার দুপাশে বনালি গাছগাছালিয়ে ঘেরা। হৃদ ড্রাইভ করতে করতেই চোখে ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। মায়া তখনও থেমে থেমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নীরবে। মায়ের কান্নার নির্দিষ্ট কারণটা জানা নেই হৃদের, জানতেও চায় না সে। জানতে চাইলে দেখা যাবে মেয়েটি বায়না ধরল যে তাকে খানবাড়িতে রেখে আসার জন্য। তখন অহেতুক রাগটা রেগে যাবে সে। আর আজ এই দিনে হৃদ রাগ করতে চায় না বউয়ের সাথে, যার জন্যই সে প্রথমেই প্রশ্নই করবে না মায়াকে। হৃদ মায়াকে এক পলক দেখে নিয়ে চোখ ঘুরে পুনরায় তাকায় সামনের রাস্তার দিকে। ডান হাতে ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বাম হাতের গাড়ির সামনে থাকা পানির মামপটটি নিয়ে বাড়িয়ে দেয় মায়ের সামনে। ফিসলে কণ্ঠে বলে, কিছুক্ষণের জন্য ব্রেক নাও, কান্না থামিয়ে গ্লুকোজের পানিটা খাও। নাও, শরীর শক্তি করে পুনরায় মনোযোগ দিয়ে কান্না করতে বসো কেমন। ধরো। মায়ের কান্নার বেগ কমলো না, বরং বাড়ল। হৃদের নির্লিপ্ত কথায় ফুপানো থেকে ক্রমেই হিচকানিতে রূপান্তর হলো বুক ফাটা কষ্টে। মায়ের ডিভোর্স চায়নি হৃদের থেকে। মায়ের মনে হৃদকে নিয়ে যে সুপ্ত অনুভূতিগুলো দলা ছিল, সেটা আজ হৃদ জোর করে শেষ করে দিল তার নামে ডিভোর্স পড়িয়ে মায়াকে। এতে মায়ের ভীষণ কষ্ট হচ্ছে বুকে। নিজেকে সামনে রাখতে পারছে না বলেই মায়া ফুপিয়ে কাছে সেই তখন থেকে। কিন্তু হৃদ বুঝলো না মায়ের মনের সুপ্ত অনুভূতিগুলো, বরং উল্টো তাকে বলেছে গ্লুকোজের পানি খেয়ে শক্তি করে তারপর কান্না করতে মনোযোগ সহকারে। এতে মায়া ভীষণ কষ্টে সহিত হলো। হৃদের হাত থেকে পানির বামপটটি না নিয়ে হু হু শব্দ করে কেঁদে উঠল দুহাতে নিজের মুখ ঢেকে। মায়ের হঠাৎ শব্দ করে কান্নায় হৃদের নাক মুখ ছিটকালো বিরক্তিতে। তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষলো। বিরক্তি দৃষ্টিতে নিক্ষেপ করলো মায়ের দিকে। কপাট রাগ দেখিয়ে বলল, আই মেয়ে, মরার মতো কান্না করছো কেন? স্বামী মারা গেছে তোমার? হ্যাঁ। হৃদের কথায় যেন আরও কষ্ট পারল মায়ার। কান্নার বেগে বাড়ল খানিকটা। মায়া নিজের মুখ দু হাতে সরিয়ে অশ্রু ভেজা ফুলা চোখ দুটো তাকালো হৃদের দিকে। ঠোঁট উল্টে কান্নায় সে সাথে বেসামাল হিচকি তুলে কান্না করতে করতে কোনোরকম বলল হৃদকে, আমার তো স্বামী নেই। মায়ের এমন কথায় কপাল কুঁচকে আসে হৃদের। মায়ের কান্নার যথার্থ অর্থ বোঝার জন্য হৃদ কপাল কুঁচকে পুনরায় প্রশ্ন করলো মায়াকে, তোমার স্বামী নেই বলে এই জন্য কাঁদছো তুমি এতক্ষণ যাবৎ? হৃদের কথার উত্তর করলো না মায়া, বরং হৃদের থেকে চোখ সরিয়ে নিজের কোলের ওপর দৃষ্টি স্থির করলো মায়া। ক্রমশই হেঁচকি তুলে কান্নাও করতে লাগলো। হৃদ নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে দৃষ্টি খাড় করলো মায়ের দিকে। খানিকটা সন্দেহ নিয়ে ঝোঁকের বসে পুনরায় প্রশ্ন করলো হৃদ মায়াকে, তোমার কি স্বামী দরকার? স্বামী লাগবে? এবারও চুপ থাকলো মায়া, উত্তর করলো না হৃদের পরপর প্রশ্নে। এতে করে হৃদ যেন অল্পতেই বিরক্তি হয় মায়ের উপর। তাই আর আগ বাড়িয়ে প্রশ্ন করলো না মায়াকে, বরং হাতে থাকা পানিটা মায়াকে নিতে বলল ধমক দিয়ে। মায়ের হৃদের ধমকে কেঁপে ওঠে খানিকটা। সময় দিয়ে কাঁপা কাঁপা হাতে হৃদের থেকে পানির বোতলটি নাই। ধীরস্বস্তে ঠোঁটল দিয়ে মামপট থেকে অল্প পানি খেয়ে নিতেই পুনরায় ঠান্ডা কণ্ঠে মুখ খুলল হৃদ। মায়াকে উদ্দেশ্য করে সহসগতিতে বলল, শুনো মেয়ে, কিছু কথা বলি তোমাকে। দ্বিতীয়বার বলবো না এই একই কথাগুলো তোমাকে। আমি এক কথার মানুষ, দুই কথা পছন্দ নয়। সবার সাথে সখ্যতা ভাব কিছু নেই আমার। দাদা দাদি ছাড়া আপাতত আমার পিছুটান নেই। তুমি আমার ভালো লাগা বা মোহ হতে পারো, কিন্তু পিছুটান নয়। আজ আছো, কাল নাও থাকতে পারো। মোহ কেটে গেলে হয়তো তুমিও কেটে যাবে আমার জীবন থেকে। আমি আমাকে ছাড়া কাউকে প্রাধান্য দিই না জীবনে। মাইসেলফ, বিশ্বাসী আমি। দুনিয়ার সব কিছু উঠে
আমি নিজের ভালো থাকাটাই প্রাধান্য দিই প্রথমে, যার সূত্র ধরেই এই মুহূর্তে তুমি আমার পাশে বসে আছো। বিগত অনেকটা দিন ধরে তোমার জন্য আমি ডিস্টার্ব ফিল হচ্ছিলাম, কিন্তু তার কারণটাও আমার কাছে আদৌ স্পষ্ট নয়। ঘোলাটে সব কিছু, ভালোবাসা নামক শব্দটা আমার সাথে যায় না, তাই সেদিকে গেলাম না আর আর এখানে আর এখন মেইন পয়েন্টে আসি। আমার তোমাকে দেখলে যা ফিল হয়, বাকি আর 10টা সাধারণ মেয়েকে দেখলে তা ফিল হয় না। অসম্ভব সুন্দরী মেয়েদেরকেও দেখলেও তোমার মতো করে ফিল হয় না কিছুই। সেটা আসে না ভিতর থেকে আমার। এখন আমি এসব ডিস্টার্বনেস থেকে বের হতে চাই, আর তার জন্যই এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সেক্সুয়াল বিষয়গুলোই টানে হয়তো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আজ থেকে প্রতিনিয়ত ফিজিক্যালি রিলেশনশিপে জড়াবো, যতদিন না আমার তুমি নামক মোহ বা ডিস্টার্বনেস শেষ হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত। হ্যাঁ, তুমি ছোট হতে পারো, বাট তোমার শারীরিক গঠন বলে তুমি ফিজিক্যালি রিলেশনশিপের জন্য সুইটেবল। সমস্যা হবে না তোমার। একদম কথাগুলো বলেই থামে হৃদ। স্বাভাবিক নাই, সোজা হয়ে বসে নিজের সিটের মধ্যে পিঠ লাগিয়ে সামনের দিকে তাকিয়ে বাকি কথাগুলো গুছিয়ে নেয় নিজের মনের মধ্যে হৃদ। কয়েক সেকেন্ডের মধ্যে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। তখনও মায়া পাথর মূর্তির ন্যায় ঠাই জায়গায় বসে থাকে, মাথা নত করে। কোনোরূপ হেলদোল নেই, তবে কান্না করছে না বিন্দুমাত্র। কান্না থেমে গেছে, কিন্তু হৃদের অনুভূতিহীন দেখলো হৃদের কাছে। হৃদ মায়ের অনুভূতি নিয়ে মনোযোগী হলো না, বরং নিজের গোছানো কথাগুলো বলার জন্য আবারও আগের ন্যায় শান্ত মেজাজে মুখ খুলল মায়ের সামনে। হৃদ বলে উঠল, আমি ভালো মানুষ না, তাই আমাকে ভালো মানুষ ভাবার মতো ভুলটাও কখনো করবে না জীবনে। আমার ধৈর্য খুবই কম। অন্যবার অন্যবার মতো করে অন্যদের মতো করে তোমাকে বারবার একই কথা বা প্রশ্ন করার মতো সময় ও ধৈর্য কোনোটাই আমার নেই। আমার কথা হলো, প্রশ্ন করার সাথে সাথেই উত্তর দিতে হবে তোমায়। দ্বিতীয়ত, আমি কথা বললে চুপ করে থাকা যাবে না আমার সাথে কখনো। যা আদেশ করব সেটাই অক্ষরে অক্ষরে পালন করা চাই আমার। আমার কথা মতো চললে জীবনে সব কিছু ঠিক থাকবে তোমার চারপাশে, কিন্তু আমার কথার বিপরীতে গিয়ে আমার অবাধ্য হলে প্রথম ধাপেই জান নিয়ে নিব তোমার। দ্বিতীয় ধাপে তুমি সোজা কবরে থাকবে, এমনকি তোমার চারপাশের মানুষজনও। আমি তোমাকে আমার লাইফে আনতে চাইনি। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অধ্যায় তুমি, যা না চাইতেও অ্যাড করতে হয়েছে আমার জীবন নামক বইয়ে। জানি না কতদিন বইতে পারবো তোমাকে, কতদিনই বা ঠিকবে তুমি আমার লাইফে। আমার মন গুছে গেলে তুমিও মুক্তি পেয়ে যাবে আমার থেকে। তবে তোমার মুক্তি পাওয়া হিসেব আমার থেকে অসমতুল্য ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি সবই পাবে তুমি, যা দরুন সারা জীবন আরাম করে বসে বসে খেতে পারবে তুমি। আর একটা কথা, আমার ছোঁয়া তোমার জন্য হারাম নয়, হালাল হবে। কিছুক্ষণ আগে আমাদের ডিভোর্স হয়নি, বিয়ে হয়েছিল। এখন তুমি আমার বিবাহিত বউ। সো রিল্যাক্স। আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়াতেও তোমার সমস্যা হওয়ার কথা না। আশা করছি তুমি আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারছো। কি বলছি না বুঝলে কিছু করার নেই আমার। তাছাড়া রাতে বাকি কাহিনীটা এমনিতেও বুঝে যাবে তুমি। এই বাড়তি শব্দবাই করতে চাচ্ছি না এখন। আর হ্যাঁ, তোমার সামনের ড্রয়ারে কিছু খাবার রাখা আছে, খেয়ে নাও। তোমার প্রেশার লো হয়ে আছে সারাদিনের না খাওয়াতে, যে কোনো সময় তুমি জ্ঞান হারিয়ে ফেলতে পারো। তাই বলছি, কান্না পরে করিও, সময় পাবে তার জন্য। আগে খাবার খেয়ে নাও আপাতত। আমি গাড়িটা কিছুক্ষণের জন্য থামাচ্ছি এখানে। একটু বাহিরে খোলা ফ্রেশ নিঃশ্বাস নিতে হবে আমার। ততক্ষণে তুমি খাবারটা খেয়ে নাও চুপচাপ। মায়া মত্ত ভাবলেশীন হৃদ মায়াকে অপেক্ষা করে গাড়ির পেছনের দরজা খুলে বের হয়ে যায়। 2 কদম হেঁটে গাড়ির পেছনের দরজা খুলে সিটের থেকে নিজের গায়ের ব্রাউন জ্যাকেটটি তুলে নিয়ে ঠাস করে দরজা দেয়। হৃদ টেনে নিজের গায়ে জ্যাকেটটি জড়াতে খানিকটা এগিয়ে যায় সামনের দিকে সে। কিন্তু নিস্তব্ধ মায়া যেন একই জায়গায় পাথরের মূর্তির ন্যায় বসে রইল। হৃদের প্রতিটা কথার অর্থ সে বুঝেছে। ছোট হতে পারে, অবুঝ নয় সে। মায়া সাথে এতটাও বুঝতে পারলো হৃদের জীবনে তার অমূল্যতা পাত্রী সে। মায়ের মনে সুপ্ত অনুভূতিগুলো যেন মুহূর্তে প্রচণ্ড ঘৃণায় দাবিত হলো। সেই কিশোরী মনে ঘৃণাটা নড়াচড়া দিয়ে উঠল শরীরময়। হৃদ মায়ের সাথে ফিজিক্যালি সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক জড়াতে চায় না। হৃদের দরকার নেই মায়াকে শারীরিক চাহিদা ছাড়া। আর এই কথাটি যেন প্রচণ্ড বিষিয়ে তুলল মায়ের ছোট অবুঝ মনটি। যে নিদলে হৃদের জন্য মায়ের ছটফট করত, সেই নিদলে আজ বিষাক্ত বিষের কাঁটায় ছটফট করছে মায়া। মায়াকে দিয়ে হৃদের মন ভরে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিতে 2 মিনিটও ভাববে না হৃদ। সেটাও বুঝলো মায়া। মায়ের সুপ্ত অনুভূতির দাম লাগালো হৃদ তার অসীম টাকায়। মায়ের ইজ্জতের দাম লাগালো তার ব্যাংক ব্যালেন্সের। মায়া কেঁপে উঠল, শরীরে রক্ত টকবগিয়ে উঠল ঘৃণায়। চোখ তুলে তাকালো গাড়ির কাজ বেঁধে করে বাহিরের দিকে। হৃদ গাড়ি থেকে খানিকটা দূরে প্রান্তে দাঁড়িয়ে আছে তিক্ততা নিয়ে। মায়া কষ্টে হা করে নিঃশ্বাস টানলো হৃদের দিকে তাকিয়ে থেকে।
মায়া অবুঝ নয়, সে বুঝতে শিখেছে অনেক আগে থেকেই, তাও তার হৃদ ভাইয়ের জন্য। আর এই বুঝটাই যেন কাল হয়ে দাঁড়ালো হৃদমায়ের নবদম্পতি সম্পর্কের মাঝে। হৃদ যতটা ছোট মনে করে মায়াকে কথাগুলো বলল, তার থেকে কয়েক গুণ বড় হয়ে বুঝদারভাবে শুনল মায়া। মায়ের শরীর পুনরায় ক্ষীণকম্পন সৃষ্টি হলো। হৃদের দিকে তাকাতেই মনের মধ্যে ছুঁয়ে গেল বিষাক্ত এক তিক্ততা। এতক্ষণ যাবৎ হৃদকে হারানোর কষ্টে শায়িত হয়ে অশ্রু বিসর্জন দিলেও এই মুহূর্তে মায়ের মনে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হলো হৃদের থেকে পালিয়ে বাঁচার জন্য, হৃদের ধরা ছোঁয়ার বাহিরে চলে যাওয়ার জন্য। হোক পাষাণ্ড লোকটা তার স্বামী, তারপরও নিজেকে কখনোই তার হাতে তুলে দেবে না মায়া। যে কোনো মূল্যেই মায়াকে পালাতে হবে এই মুহূর্তে হৃদের থেকে। যেই ভাবা সেই কাজ। মায়া নিজের ভাবনা অনুযায়ী উত্তেজিত হয়ে সঙ্গে সঙ্গে গাড়ির চড়চড় হ্যান্ডেল চেপে ধরল। হৃদের দিকে তাকিয়ে থেকে কৌশলে আস্তে করে চাপ দিয়ে কোনো রকম হালকা খুলল দরজাটি। ভয়ার্ত চোখ দুটো তুমুল ভসনা হৃদ থেকে পালানোর জন্য মায়ার। তরতর করে কম্পিত শরীরের মায়া আস্তে করে বের হয়ে আসে হৃদের অগোচরে গাড়ির দরজা খুলে। হৃদকে এক পলক দেখে নিয়ে মায়া কোনো দিক বিবেচনা না করেই চট করে সোজা উল্টো পথে দৌড় লাগায় জঙ্গলের রাস্তা ধরে মায়া নিজের ভয়ে উত্তেজনায় এতটা আড়ষ্ট হয়ে আছে যে নিজের সামনের বিপদ পর্যন্ত চোখে ভিড়াতে পারল না। কিন্তু শুকনো পাতার গমগম খচমচে শব্দে বিরক্তিতে চোখ তুলে তাকায় পেছন থেকে হৃদ। মায়াকে জঙ্গলের রাস্তা ধরে উল্টো পথে দৌড়াতে দেখে মুহূর্তে চমকে ওঠে সে। হাতের সিগারেটটা ফেলে তৎক্ষণাৎ সতর্ক চিৎকার করে উঠল হৃদ। মায়াকে উত্তেজনায় বলে ওঠে, হৃদ স্টপ রান, জঙ্গলের রাস্তাটা ভালো না, বিষাক্ত কীটপতঙ্গ আছে। হৃদ কথা শোনো আমার। হৃদের গলা ফাটা চিৎকার মায়ের কান অবধি ভেদ করলো না। প্রাণপূর্ণে দৌড়াতে থাকলো জঙ্গলের রাস্তা ধরেই, যার অর্থ মায়া জান দিবে তবুও হৃদের হাতে ধরা দিবে না। হৃদ শপথে অনর মায়ের দৌড়ানিতে উত্তেজিত হলো হৃদ। মায়াকে নিয়ে ভয়ে আশঙ্কায় সে তৎক্ষণাৎ দৌড় লাগালো মায়ের পেছন পেছন। মায়া নিজেকে হৃদ থেকে বাঁচাতে চায়, তো হৃদ মায়াকে বিষাক্ত কীট থেকে বাঁচাতে চায়। মূল উদ্দেশ্য দুজনের মায়ার প্রাণে বাঁচা হলেও মৃত্যু যেন নিশ্চিত বার্তা নিয়ে হাজির হলো কারো একজনের জীবনে। হৃদ বলিষ্ঠবান লম্বা চওড়া বেশ হওয়ায় মায়াকে ধরে ফেললো কয়েক মিনিটের মাথায় দৌড়িয়ে। কিন্তু ততক্ষণে মায়া অনেকটা জঙ্গলের ভিতর ঢুকে যায়, যার কারণে ঘটে যায় এক অপ্রত্যাশিত কাণ্ড। হৃদ মায়াকে জবরদস্তি ধরতে গিয়ে মায়া নিজের তাল সামলাতে না পেরে উপুর হয়ে পড়ল জঙ্গলের শুকনো পাতার ওপর। আর তৎক্ষণাৎ ঘটল হৃদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। হৃদ মায়াকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ টেনে তুলতে গিয়ে শুকনো পাতার আড়ালে লুকিয়ে থাকা মাটি রঙের হালকা পাতলা চিকন লম্বা সাপটি হঠাৎই লাফিয়ে উঠে হৃদের হাতের পেঁচিয়ে ধরে নিষ্ক্রিয়ভাবে ছোবল বসায় হৃদের ডান হাতের সাথে সাথে। আকস্মিক ঘটনায় হৃদ প্রথমে বুঝতে না পারলেও 2 সেকেন্ডের মাথায় বুঝে যায় আসলে কি ঘটেছে তার সাথে। উত্তেজনায় হৃদ সাথে সাথে মায়াকে না ধরে ছিটকে নিজের হাত ছাড়ি মারে প্যাঁচানো সাপটিকে ফেলে দেওয়ার জন্য। সেই সাথে বিরক্তি ভঙ্গিতে মৃদু চিৎকার করে আওড়ায়, শিট ড্যাম ইট। নিজের ভয়ে উত্তেজনায় মায়া হৃদের দিকে চোখ ঘুরিয়ে তাকালো না পর্যন্ত, দেখলো না পর্যন্ত হৃদ যে সাপের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়েছে। মায়া নিজের কাতরতার ঘুণাক্ষরে টের পেল না হৃদের অবস্থাটা, বরং নিজেকে হৃদ থেকে বাঁচানোর জন্য চট করে উঠে পুনরায় দৌড় লাগায় সামনের দিকে মায়া। কিন্তু কিছুটা পথ যেতেই থেমে যায় মায়ের পা দুটো। হৃদের সশরীরে চিৎকার কানে আসতেই চমকে উঠে পেছন ফিরে তাকায় মায়া হৃদের দিকে। তখনই চোখে ভেসে ওঠে হৃদের ডান হাতে পেঁচিয়ে থাকা মাটি রঙা সাপটিকে। মুহূর্তেই মায়া থমকে যায়, পাথর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে ঠাই জায়গায়, নড়চড় যেন কোনো রূপ। দৃষ্টি অনর হৃদের ডান হাতে। ততক্ষণে হৃদ পুনরায় মৃদু চিৎকার করে ওঠে, কারণ হৃদের হাতে পেঁচানো বিষাক্ত সাপটি হৃদের হাত ঝাঁকুনিতেও পড়ল না মাটিতে, বরং সাপটি রেগে গিয়ে পুনরায় হৃদের হাতের একই জায়গায় কামড় বসালো তৎক্ষণাৎ, যার সূত্র ধরে হৃদ পুনরায় বিরক্তি মৃদু চিৎকার করে উঠল মায়ের সামনে। তিক্ততা ভঙ্গিতে বলে ওঠে, শিট শিট। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 35। মায়া পিত্তে চমকে উঠল, উত্তেজনায় দৌড়ে আসলো মুহূর্তেই হৃদের কাছে। মায়ার ভয়ার্ত চোখ দুটো বেসামাল আটকে উঠল হৃদকে বিপরীতের সম্মুখীন হতে দেখে। নিজের কথা ভুলে এবার হৃদকে বাঁচাতে চায় ছোট্ট মায়া, কিন্তু কিভাবে সাপের কবল হতে হৃদকে বাঁচাতে হবে তা জানা নেই মায়ার। তবে এটা জানে সে তার এই মুহূর্তে মানুষটিকে যেভাবেই হোক বাঁচাতে হবে। নিজের অবুঝতায় মায়া এক পাগল করে বসলো, এক পাগলামো। কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ভয়ে উত্তেজনায় মায়া হৃদের হাতে পেঁচিয়ে থাকা বিষাক্ত সাপটিকে ধরে ফেলতে চায় দু হাতে ঝাপটে, কিন্তু তৎক্ষণাৎ বাধা দিল হৃদ। মায়ার বোকামি করাতে দিল না, আর না বিষাক্ত সাপের ছোবল খেতে দিল। মায়া সাপটিকে দু হাতে জাপটে ধরার আগে হৃদ নিজের হাতটি সরিয়ে নিল অতি কৌশল দক্ষতায়, সাথে অন্য হাতে সাপের গলা চেপে ধরে তৎক্ষণাৎ ছিটকে দূরে ফেললো নিজের থেকে। কিন্তু এখানে ক্লান্ত হলো না কিছুই, বরং বাড়ল।
প্রাথমিক পর্যায়ে হৃদ দ্রুত নিজের বাম হাত দিয়ে ডান হাতে শক্ত করে চেপে ধরে, যাতে করে সাপের বিষ পুরোটা নিজের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে। আপাতত হাতের বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগেই তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দরকার হৃদের, নয়তো বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে তার জন্য। মায়া অস্থির হয়ে কান্নায় ভেঙে পড়ল। এই মুহূর্তে কিভাবে কি করতে হবে কিছু বুঝল না সে। মায়ের জীবনে এই প্রথম সে কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হলো, তাই এই ভয়ানক বিপদ নিরাময়ের রাস্তাটাও অজানা এই মুহূর্তে মায়ের কাছে। ভয়ে অস্থির তোলপাড় মায়া দ্রুত এগিয়ে আসে হৃদের বাহু চেপে ধরতেই হৃদ হালকা চমকে উঠে তাকায় মায়ের দিকে। মায়ের চোখ দুটো টইটুম্বুর জলে। হৃদ বুঝতে পারছে মা এই পরিস্থিতিটাকে ভয় পাচ্ছে, কিন্তু হৃদ সেদিকে বিশেষ একটা মনোযোগী হলো না, বরং সাপের বিষ নিরাময়ের জন্য প্রাথমিকভাবে হৃদ তৎক্ষণাৎ মায়ের বুকে জড়িয়ে থাকা কলেজ ড্রেসের সাদা ওড়নাটা টেনে নিয়ে শক্তভাবে বেঁধে দেয় নিজের ডান হাত দিতে। শরীরে বিষ জড়িয়ে পড়ার আগেই হৃদ দ্রুততার সঙ্গে মায়ের এক হাত চেপে ধরে সামনের দিকে দৌড় লাগায় জঙ্গল থেকে বের হওয়ার জন্য। চারপাশটা নিরাপদ নয়, দ্রুত না বের হলে পুনরায় যে কোনো বিপদের সম্মুখীন হতে হবে তাদের। হৃদ নিরাপত্তার কথা ভেবেই মায়াকে নিয়ে দৌড়ে আসে গাড়ির দিকে, কিন্তু গাড়ির কাছে আসতে না আসতেই কিছুটা সময়ের ব্যবধানেই ঝিমিয়ে পড়ে হৃদ সাপের বিষে। গাড়ির দরজা টেনে ধরার আগেই হৃদ ঝিমিয়ে পড়ে যায় নিঝুম রাস্তায়। সাপের বিষাক্ত বিষ হৃদকে ক্রমশ কাবু করে ফেলছে ধীরে ধীরে। হৃদের অল্প দৌড়ানিতে তত্তর করে কম্পন সৃষ্টি হলো পুরো শরীরে। হৃদ নিস্তেয় গেল মুহূর্তেই। শ্বাসকষ্ট হলো ক্রমে। বদ্ধ নিঃশ্বাস আটকে আসার কারণে হৃদ হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো উপর হয়ে দুহাতে, রাস্তায় ভর করে। হৃদের কপাল পেয়ে ঘাম ছুটছে দরদর। হৃদ সিক্ত ব্যথাতুর দৃষ্টিতে তাকায় রাস্তার দূর প্রান্তে সামনের দিকে। যেদিকে তাকাচ্ছে সরু রাস্তা আর দুপাশে জঙ্গল ছাড়া কিছু চোখে পড়ছে না হৃদের। সে মায়াকে সেভ করতে চায়। এই মুহূর্তে তার কিছু হলে তার বউকে কে সেভ করবে? এই আগ্রত বিপদ থেকে হৃদ জীবনের প্রথম নিজেকে কিছুটা অসহায় বোধ করলো তার বউকে সেফটি কোথাও রাখতে পারছে না বলে। ব্যথাতুর হৃদ ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় মায়ের দিকে। নিজের সদ্য বিয়ে করা বউ নামক মানুষটিকে নিভু চোখে দেখলো ছটফট করতে তার জন্য। হৃদ মায়ের দিকে তাকিয়ে বার কয়েক বড় বড় নিঃশ্বাস টেনে পুনরায় চট করে উঠে দাঁড়ায় মায়াকে সেফ রাখার জন্য। কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজা খুলতে মায়াকে ভিতরে ঢুকানোর আগেই আবারও হৃদ ঝিমিয়ে পড়লো রাস্তায়। তার সাথে সাথে মায়াও পড়ে হৃদের পাশে, কারণ হৃদ তখনও মায়ের হাত শক্ত করে চেপে ধরে রেখেছিল। হৃদের বারবার ঝিমিয়ে পড়ায় মায়া ডুকরে কেঁদে উঠে উত্তেজনায় জাপটে ধরে হৃদকে। শুনছান ফাঁকা নিস্তব্ধ রাস্তায় একটা কাকও উঁকি মারছে না। এমন অবস্থায় হৃদের সাপের বিষে কাতরানোর ছিল মৃত্যুর সামিল মায়ের জন্য। অক্ষত মায়া বুঝলো না কি করতে হবে, এমন তোর অবস্থা তার। শুধু এতটা বুঝলো হৃদের ইমিডিয়েটলি চিকিৎসা প্রয়োজন, নয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে তাদের। হৃদ হাল ছাড়লো না, শক্ত থাকলো। মায়াকে এক হাতে বুকে আঁকড়ে ধরলো। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে চারপাশে নিজের ব্যথাতুর দৃষ্টিতে বোলানো নীরবে সে। নিস্তব্ধ খালি রাস্তায় চারপাশে বিপদ আর বিপদ। হৃদ চকিত হলো। তৎক্ষণাৎ ভেবে মায়াকে সেফলি বাসায় পৌঁছাতে না পারলে জঙ্গলি জানোয়ার বা পাহাড়ি নেশাক্ত বখাটে ছেলেদের হাতে পড়বে মায়া, এতটা দৃঢ় বিশ্বাস। আর এই বিষয়ে আঘাত হানলো হৃদের পাষাণ্ড বুকে, যার রেশ ধরে মুহূর্তেই অসহায় হয়ে পড়ল হৃদ। এতটা অসহায় তার গ্যাংস্টার জীবনে কখনো পড়েনি। হৃদ নিজেকে সংযম করতে চায়, বিষের যন্ত্রণা কাবু করে পুনরায় কোনো রকম মায়াকে নিয়ে উঠে দাঁড়াতে গাড়ির জন্য। কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না হৃদের। ততক্ষণে হৃদের শরীর আড়স হয়ে আসে বিষাক্ত বিষের তাড়নায়। গাড়ির দরজা টেনেও হৃদ মায়াকে গাড়ির উঠাতে পারলো না। তার আগেই আবারও মায়াকে নিয়ে ঝিমিয়ে পড়লো রাস্তায়। তবে মায়ের হাতটা ছাড়লো না হৃদ, বরং শক্ত করে চেপে ধরে রাখলো যাতে মায়া পালিয়ে যেতে না পারে। ততক্ষণে হৃদের শরীরও টকটক করে পুরোদমে কেঁপে কেঁপে ওঠে, জানান দিচ্ছে তার বিষের বার্তা। শরীরময় ঘেমে চোপ হলো 2 মিনিটে। অবশেষে হৃদ বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে গাড়ির চাকার সাথে গা এলিয়ে বসে নিজের নিভানো দৃষ্টিতে মায়ের দিকে স্থির করে কোনো রকমে বলে উঠল, আমার বাম পকেটে ফোন আছে, আসিফকে কল করে বলো আমরা বিপদে আছি, তোমাকে সেভ করতে বলো কুইক। আতঙ্কিত মায়া হুহু শব্দ করে কেঁদে ওঠে হৃদের কথায়। ভয়ে উত্তেজনায় হৃদকে চাপড়ে ধরে দুহাতে হৃদের গলায় মুখ ডুবিয়ে শব্দে কেঁপে ওঠে মায়া। হৃদ মায়ের ভয় বুঝতে পেরে নিজের বাম হাতে মায়ের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে চায়, কিন্তু অবশিষ্ট শক্তি না থাকায় পারল না হৃদ মায়াকে নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিতে। তবে মায়া হৃদের চেষ্টাটুকু বুঝলো, তাই সে নিজেই এগিয়ে আসে হৃদের সাথে গভীরভাবে জড়িয়ে যায়। মিশে রয় হৃদের বুকের সাথে, গলায় মুখ ডুবিয়ে সশব্দে ফুপাতে। হৃদ মায়ের কাণ্ডে অল্প অবাক হলো, তার ব্যথাতুর চেহারায় হাসলো অল্প। হৃদ মায়ের কোমরের নিজের বাম হাতটা আলতোভাবে রেখে নিজের গাল ঠেকালো মায়ের মাথার পাশে। মোলায়েম কণ্ঠ বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল হৃদ মায়াকে, হৃদ
আমার হাতে সময় কম, তুমি দ্রুত আসিফকে ফোন দাও, বলো এখানে আসতে। ভয়ার্ত মায়া এই মুহূর্তে কি করবে বুঝতে না পারলে উত্তেজনায় অস্থিরতায় সব কিছু যেন গুলিয়ে ফেলে তৎক্ষণাৎ। তাই হৃদের কথাগুলো শুনেও যেন শুনল না মায়া, কারণ মায়ের প্রেমময় গোছানো দুনিয়াটা যেন এক মুহূর্তেই উল্টে যায় প্রিয় মানুষটিকে মৃত্যুসজ্জা অবস্থায় দেখে। মায়া নিজের হাতের বাঁধন আরও শক্ত গম্ভীর করে জড়িয়ে যায় হৃদকে, ডুকরে কেঁদে ওঠে। হৃদ তখনও থেমে 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 বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। তার শরীর ক্রমশ নিস্তেজ যাচ্ছে ধীরে ধীরে, দুই চোখের পাতা বন্ধ হয়ে আসছে গভীর ঘুমে। হৃদ চেষ্টা চালানো দুদৃষ্টিতে পাতা মেলে তাকানোর, কিন্তু কারণ কারণ সে বুঝতে পারছে তার হাতে সময় কম, মৃত্যু নিশ্চিত এবার। তাই হৃদ এক মুহূর্তে অপচয় করতে চাইল না, বরং পুনরায় তাগদা দিল। মায়াকে আগের নাই বলে উঠল, বউ প্লিজ কথা শোনো আমার, আজকে ফোন দাও দ্রুত। মায়া আর অবাধ্য হলো না হৃদের, বরং হৃদের বাধ্য বইয়ের মতো চট করে স্বামীর কথা অনুযায়ী দ্রুত আসিফকে কল করলো তৎক্ষণাৎ। কয়েক সেকেন্ডের রিং হওয়ার পরই আসিফ ফোন ধরলো আদেশের সাথে। কিন্তু আসিফকে কিছু বলতে না দিয়ে তার আগেই উত্তেজিত মুখ খুলল মায়া, অনর্গলভাবে বলে গেল তাদের অবস্থার কথাগুলো আসিফকে। মায়ের মুখে সবটা শুনেই উত্তেজিত হলো আসিফ। মায়াকে সতর্কবার্তা হিসেবে বলল বেশ কিছু কথা। ভাবি, আর যাই হোক না কেন ভাইকে ঘুমাতে দিবেন না, কোনোভাবেই না প্লিজ। ভাইকে বিষাক্ত সাপ কামড়িয়েছে ভাবি, যদি ভাই একবার ঘুমিয়ে পড়ে তো ভাইকে বাঁচানো যাবে না, প্লিজ ভাবি, আল্লাহর দোহাই লাগে। আমি না আসা পর্যন্ত ভাইকে জাগিয়ে রাখার চেষ্টা করুন প্লিজ, আমি ততক্ষণে ডাক্তার নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে। আসিফ ফোন রাখলো। মায়া তৎক্ষণে হৃদকে পুনরায় চাপটে ধরার চেষ্টা করলো, কিন্তু হৃদে বাধা দিল, কারণ হৃদ বাম হাতে নিজের গায়ের ব্রাউন জ্যাকেটটা কোনো রকম টেনে খোলার চেষ্টা করলো। মায়া বুঝলো হৃদের গরম লাগছে, তাই কাপড় খুলতে চাচ্ছে গায়ের থেকে। মায়াও কান্না করতে করতে সাহায্য করলো হৃদকে জ্যাকেটটা খোলার জন্য, কিন্তু হৃদ নিজের গায়ের জ্যাকেটটি ফেলে না দিয়ে উল্টো মায়ের গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, এটা পরে দ্রুত নিজেকে ঢাকো, আমার ভালো লাগছে না তোমাকে এই হট অবস্থায় দেখতে, কেমন কেমন লাগছে জানি, উফ মরে যাচ্ছি, তারপরেও তোমার বেহাল হচ্ছি বউ। ফুপিয়ে কেঁদে উঠল মায়া। হৃদের মুখে মরে যাচ্ছে কথাটা আঘাত করলো মায়ের কলিজায়, তাই ডুকরে কেঁদে উঠে হৃদকে বলে উঠে মায়া, আপনার কিছু হবে না, আসিফ ভাই আসছে তো আমাদের নিতে, আপনি একদম ঠিক হয়ে যাবেন দেখেন। মায়ের সামান্য শক্ত থাকলো হৃদ, মরে যাবে এইভাবে বিন্দুমাত্র দুর্বল দেখালো না হৃদকে, বরং শক্ত মনোভাব নিয়ে কম্পিত হাতে নিজের গায়ে জ্যাকেটটা এগিয়ে দেয় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হৃদের কথা অনুযায়ী নিজের গায়ে হৃদের জ্যাকেটটি জড়িয়ে নিতেই হৃদ কম্পিত হাত বাড়িয়ে জ্যাকেটের চেইনটা মায়ের গলা অবধি লাগিয়ে দেয় একটানে। পরে নিজের বাম হাতে ডান হাতটিতে শক্ত করে চেপে ধরে হৃদ মাথা ঠেকায় গাড়ির সাথে। নিভিয়ে যাওয়া গলায় হৃদ বলতে শুরু করলো মায়াকে, আমরা ঢাকা থেকে অনেকটা দূরে অবস্থান করছি হৃদ, আমাদের কাছে আসিফ পৌঁছাতে 2-3 ঘন্টার সময় লাগবে অনায়াসেই। আর আমি বড়জোর 5 থেকে 10 মিনিট বাঁচবো, তারপর ব্যথায় চটপট করতে করতে মারা যাব। তুমি গাড়ি চালাতে জানো না, তারপর আবার সন্ধ্যা হয়ে আসছে চারপাশে, জঙ্গলে নেশাক্ত বখাটে ছেলেদের যাতায়াত বেশি থাকে, সেই সাথে জঙ্গলি পশুদেরও। আমি মারা গেলেও আসিফ তুমি অবধি পৌঁছাতে নিশ্চিত তোমারও কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে ততক্ষণে। আমার গাড়ির চাবি জ্যাকেটের পকেটে রাখা আছে, আমি মারা গেলেও তুমি গাড়ির ভেতরে চলে যাবে এবং গাড়ির দরজা লক করে দিবে, এতে করে আসিফ না আসা পর্যন্ত অবধি তুমিও সেফ থাকবে এই খালি রাস্তার মধ্যেও, কারণ আমার গাড়ির কাঁচ বুলেট প্রুফ, তাই চাইলেও কেউ গাড়ি ভাঙতে পারবে না, বাড়ি ভেঙে তোমাকে বের করতে পারবে না, বরং নিরাপদ থাকবে। আমার চিন্তা করে খবরদার তুমি গাড়ি থেকে বের হবে না কিন্তু, আর না অবাধ্য হয়ে আমার আদেশের, আমার যা হবার হবে, তারপর তুমি গাড়ি থেকে বের হবে না। আর একটা কথাগুলো শেষ করতে পারল না হৃদ, তার আগেই হাঁপিয়ে উঠল বিষের তাড়নায়, বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো একেধারে। মায়া থমকালো হৃদের কথাগুলো শুনে, নিজের শেষ নিঃশ্বাসে এসেও তার স্বামী তাকে সেফ রাখতে চায় তাকে। মায়া স্তব্ধ হলো, মায়ের চোখের জলের সাথে সাথে শরীরও তত্তর করে কেঁপে উঠল দ্বিগুণ হারে। শীতল হাওয়া বয়ে যেতে লাগলো মায়ার শিরা উপসরায়। নিস্তব্ধ নিবাক মায়া শূন্য অনুভূতি নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল হৃদের দিকে। মায়ের অবাধ্য চোখের জগাল গড়িয়ে টপ টপ করে শ্রদ্ধারায় পড়তে লাগলো হৃদের পরিহিত জ্যাকেটের উপর। হৃদের নিভিয়ে যাওয়া দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। শরীরের বিষের কাতার হয়ে খানিক নড়াচড়া করতে চাইল হৃদ, কিন্তু নিজের দুর্বলতায় করতে পারল না সেটা। হৃদের মনের অসমাপ্ত কথাগুলো পুনরায় বলতে চায় মায়াকে, কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বিদায় কথাগুলো গলায় আটকে যাচ্ছে বারবার, যার কারণে হৃদের দুটো চোখ বন্ধ হয়ে আসছে গভীর ঘুমে।
মায়ের টনক নড়ে হৃদের অবস্থা দেখে তৎক্ষণাৎ মনে পড়ে আসিফের বলা কথাগুলো, যে হৃদকে কোনোভাবেই ঘুমাতে দেওয়া যাবে না। যদি হৃদ একবার ঘুমেছে পড়ে তো তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। মায়া উত্তেজিত হলো সশব্দে, কেঁদে উঠল হৃদকে ঘুমাতে দেখে। দ্রুততার সাথে হৃদের গালে ঠাঁই পায় মায়ের ছোট্ট ছোট্ট হাত দুটোর। মায়ের বেসামাল ভঙ্গিতে হৃদকে জাগ্রত রাখার মুখে আওড়ায়ে উত্তেজিত বলে দুহাতে হৃদের গাল ধরে নাড়াতে নাড়াতে বলে যায় মায়া, ঘুমাবেন না প্লিজ, আমাকে দেখুন, আমার কথাগুলো শোনার চেষ্টা করুন। আপনি ঘুমালে আমি আপনাকে ফিরে পাবো না, আর আমি আপনাকে হারাতে চাই না। আপনাকে হারানোর মতো ধৈর্য আমার নেই। প্লিজ প্লিজ ঘুমাবেন না আপনি। হৃদ বন্ধ চোখ দুটোর পাতা কোনোরকম টেনে মায়ের দিকে তাকানোর চেষ্টা করলো। নিবু নিবু চোখে দেখলো মায়ের পাগলামোর বিলাপ। হৃদ মায়াকে বুকে নিতে চায়, তাই মায়ার দিকে নিজের বাম হাতটা বাড়িয়ে দিতেই দ্রুত মায়া হৃদের বাহু ধরে চলে আসে। হৃদ মায়াকে বুকে নিয়ে আবার বলতে শুরু করে কোনোরকমভাবে, এইভাবে সবটা শেষ হবে ভাবিনি আমি। তোমাকে গভীরভাবে ছোঁয়া হয়নি আমার। তোমাকে স্বামীর সোহাগে পূর্ণতা করতে পারলাম না, আর না পারলাম দিতে একটা সংসার। অপূর্ণতা থেকে গেল অনেক কিছু। দুজনের না বলা কথাগুলো শোনা হলো না রাত জেগে। ভেবেছিলাম তোমাকে শেষ নিঃশ্বাস অবধি হেফাজত করব, সেটাও হলো না। তাই আমি আমার আমানত তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি তোমার হেফাজত করবে সর্বদা। তুমি আমার আমানত, আমার বিয়ে করা বউ। তাই আমি স্বামী হয়ে তোমাকে নিষেধ ও আদেশ করে যাচ্ছি, জীবনে কখনো কোনো পরিস্থিতিতে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না, আর না কোনো দ্বিতীয় পুরুষের ছোঁয়া তোমার গায়ে মাখবে। আমি তোমার জীবনের প্রথম পুরুষ ছিলাম, তাই আমি থাকতে চাই বাকি জীবন তোমার প্রথম পুরুষ হয়ে, যাকে মৃত্যুর পর অন্তত পরকাল যেন তোমাকে আমি আমার স্ত্রী বলে হিসেবে আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। আমার সাথে যেন অন্য কোনো অংশীদার দাঁড়িয়ে না থাকে তোমার দ্বিতীয় স্বামী হিসেবে তোমাকে চাওয়ার জন্য আল্লাহর কাছে। সেটার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আমি। 2 সেকেন্ড থেমে হৃদ পুনরায় নিঃশ্বাস টেনে আবারও বলতে শুরু করে, হৃদ, আমার মৃত্যুর পর তুমি আমার দাদা দাদিকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম পূর্ব থেকেই। আমার জীবনের নিশ্চয়তা ছিল না বিদায় অনেক আগে থেকেই সকল ব্যবস্থা করে রেখেছিলাম পরিবারের নিরাপত্তার জন্য। তাছাড়া আসিফ তোমাদের নিরাপত্তা দিবে সবসময়। সেই সাথে সুইজারল্যান্ডের সরকারও তোমাদের নিরাপত্তার বিষয়টি দেখবে স্বয়ং। আমি মারা যাওয়ার পর তোমাদের বাংলাদেশে থাকাটা বিপজ্জনক হয়ে উঠবে, কারণ আমি একজন গ্যাংস্টার মানুষ। আমার বন্ধু নেই শত্রু ছাড়া। আমার মৃত্যুতে তারা আমার পরিবারের উপর অ্যাটাক করবে মারার জন্য। তাই তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করা আছে। আসিফ বলে দিবে কি কি করতে হবে তোমাদের। তোমার আসিফের কথা মতো কাজ করবে শুধু। আমি তোমাদের সকল বিষয়ের কাগজপত্র করে রেখেছি। সময়ের সাথে সাথে একটা একটা করে তোমাদের হাতে পাবে। সবটাই গুছিয়ে রেখেছিলাম পূর্ব থেকেই। শুধু তোমাকেই জীবনে পূর্ণতা দিতে পারলাম না বউ। তুমি বাকি জীবন নিঃসঙ্গহীন একা কাটাতে হবে। জানি কষ্ট হবে তোমার, তারপরও তোমাকে আমি কারোর সাথে ভাগাভাগি করতে রাজি নই বউ। তাই আমি তোমাকে আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। তুমি খেয়াল রাখবে নিজের। তুমি হৃদকে আর বলতে দিল না মায়া। মুহূর্তে জাপটে জড়িয়ে নিল হৃদকে এবার নিজের বুকে মায়া। মায়ের কলিজা কাঁপছে হৃদের কথাগুলো শুনে। পাগল পাগল লাগছে মায়ের নিজেকে। যার রেশ টেনে মায়ের হৃদের দুগাল আঁকড়ে ধরে নিজের কপালে ঠেকালো হৃদের কপাল। পাগলের মতো বিলাপ করে বলে উঠল হৃদকে মায়া, প্লিজ এমন করে বলবেন না। আমি মরে যাব আপনাকে ছাড়া। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আর অবাধ্য হব না আপনার কথার। আর না পালাতে চাইবো আপনাকে ছাড়া কোথাও। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি কি করব আপনাকে ছাড়া? আমি বাঁচবো না। প্লিজ প্লিজ আপনি একটু ধৈর্য ধরুন, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ আছে আমাদের সাথে, তিনি রক্ষা করবেন আমাদের। আল্লাহ প্লিজ তুমি আমাদের সহায় হও, হেফাজত করো। মায়ের পাগলের মতো বিলাপের মধ্যে দিয়ে হৃদ মিহিসুরে ডাকলো মায়াকে, বলল, বউ। হৃদের স্নিগ্ধ ডাকে দ্রুততার সঙ্গে উত্তর বসালো মায়ার। উত্তেজিত ভঙ্গিতে হৃদের কপালে হাতে মাথা ঠেকিয়ে হৃদের মুখোমুখি হয় মায়া। পুনরায় পাগলের মতো করে বলতে শুরু করলো মায়া, এই তো আমার কলিজার কষ্ট হচ্ছে ভীষণ। সব কষ্ট ঠিক হয়ে যাবে কলিজা, সব কিছু ঠিক হয়ে যাবে আপনার। আমি আছি তো আপনার পাশে। আমার দিকে তাকান, আমাকে দেখার চেষ্টা করুন, আমার সাথে কথা বলুন, ঘুমাবেন না কেমন? মায়ের পাগলামি সূক্ষ্ম হাসার চেষ্টা করলো হৃদ, কিন্তু পারল না। তার আগে মিয়ে গেল যন্ত্রণায়। শ্বাসকষ্টে ভুক্তভোগী হয়েও দুষ্টমি স্বরে বলল হৃদ, তুমি কি আমার সাথে লাইন মারছো বউ? আর হৃদের দুষ্টমি স্বরে কথাগুলো মায়ের মন গলাতে পারল না, আর না মায়ের উত্তেজনা কমাতে পারলো। মায়া অনর পাগলামি করতে লাগলো হৃদের সাথে। হৃদ থেকে থেকে ঝিমিয়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছে মায়ের হাতে। মায়ের হৃদের গালে আলতো হাতে নাড়িয়ে জাগিয়ে রাখার চেষ্টা করছে অনবরত, কিন্তু বারবার বিফল হচ্ছে মায়া। উত্তেজনায় মায়া কি করবে বুঝতে পারছে না। কিভাবে হৃদকে জাগিয়ে রাখবে ঘুম থেকে তাও বুঝতে পারছে না। আশেপাশে কোথাও গাড়ি বা মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। শুনশান খালি সরু রাস্তা ছাড়া। মায়ের নিরুপায় হয়ে ডুকরে কেঁদে উঠল সশব্দে। কাতর কণ্ঠে বলল, হৃদকে নিয়ে কি করব আমি? কোথায় যাবো আপনাকে নিয়ে? কিভাবে বাঁচাবো আমি আপনাকে? আপনাকে বাঁচাতে না পারলে আমি মরে যাব।
আপনি আমার কলিজা, আমার রুহু, আমার সব। আমি বাঁচব না আপনাকে ছাড়া। আমার নিঃশ্বাসের বিনিময় হলেও আমার আপনাকে চাই কলিজা। কলিজা আমার, প্লিজ ঘুমাবেন না। আপনি ঘুমালে আমি আপনাকে হারিয়ে ফেলবো চিরতরে। আমাকে দেখুন না আপনি, আমি না আপনার বউ? আমাদের না আজকে বিয়ে হয়েছে। কি করব আমি? আল্লাহ সহায় হও তুমি। আমার কষ্ট হচ্ছে ভীষণ কলিজা আমার, আপনাকে ছাড়া কি করে থাকবো আমি? কলিজা, ও কলিজা, কথা শুনুন না আমার, ও কলিজা। হৃদ নিবু নিবু চোখে তাকাচ্ছে মায়ের দিকে, কিন্তু কিছু বলতে পারছে না, আর না একেবারে চোখ খুলে রাখতে পারছে। ক্রমশই ঘুমিয়ে পড়তে চাচ্ছে মায়ের হাতে হৃদ। সেকেন্ডের মাথায় আসলো দারুণ একটা বুদ্ধি হৃদকে বাঁচানোর জন্য। এই অবস্থায় মায়ের দ্রুততার সঙ্গে হৃদকে নিজের বাহুডোরে হাত ছাড়িয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বসিয়ে কোনোরূপ চিন্তা ভাবনা না করেই মায়ের হৃদের বিষাক্ত কালো হয়ে যাওয়া ডান হাতটি চেপে ধরে নিজের মুখে তৎক্ষণাৎ মায়া সাপের বিষ নিজের মুখে চুষে নিতেই হৃদ খানিকটা নড়ে ওঠে মায়ের হঠাৎ কাণ্ডে। সাপ কাটলে প্রাথমিক চিকিৎসা অনুযায়ী সাপের বিষ মুখে চোষণ করে বের করলে আক্রান্ত ব্যক্তি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা, কিন্তু যে ব্যক্তি রোগী বিষ চুষে বের করবে সেই ব্যক্তির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই মুহূর্তে এই মৃত্যুর আকাঙ্ক্ষা থাকে অনেক বেশি। তাই এই সকল কাজ এক্সপার্ট ছাড়া অন্য কারো না করাই ভালো মনে হয়। না করলে মৃত্যু অবধারিত সেই ব্যক্তির। তাছাড়া মায়া কোনো এক্সপার্ট নয়, এমনকি প্রাপ্তবয়স্ক নয় এমন ব্যক্তিও। সে অবুঝ, তাই মায়ের ক্ষেত্রে বিষ চুষে বের করতে গেলে উল্টো গিলে ফেলবে বেশি। ফলাফল হিসাবে মায়েরও মৃত্যু অবধারিত। হৃদ খানিকটা আটকে ওঠে। তাই সময় নষ্ট না করে নিজের নিচ দিয়ে যাওয়া দুর্বল বাম হাতে তৎক্ষণাৎ মায়াকে ধাক্কা দেয় বিষ চুষে থেকে। মায়া খানিকটা ছিটকে উপর হয়ে পড়ল হৃদের ছড়িয়ে থাকা পায়ের উপর। হৃদের হঠাৎ ধাক্কার তাল সামলাতে না পেরে অসাবধানতার কারণে মায়ের মুখে যতটুকু বিষ চুষেছিল হৃদের হাত থেকে সেই সবটুকু বিষ গিলে খেল মুহূর্তেই। কিন্তু তারপরও দমে গেল না বিন্দুমাত্র। পুনরায় উঠে আগের ন্যায় হৃদের ডান হাতে চেপে ধরে মুখে, তবে এবার শক্ত করে চেপে ধরে মুখে, যাতে হৃদ ধাক্কা দিলেও উল্টে না পড়ে পাশে। হৃদ পুনরায় মায়াকে থামাতে চায়, ধাক্কা দিতে চায়, কিন্তু তার আগেই মায়া এক হাতে হৃদের বাম হাতটা শক্ত করে চেপে ধরে হৃদের উড়ুতে। হৃদ বার কয়েক চেষ্টা করে মায়ের হাত থেকে নিজের হাতটা সরানোর, কিন্তু মায়ের সবল শক্তির সাথে হৃদের দুর্বল শক্তি পেরে উঠল না। হৃদ নিজের চোখ টেনে টেনে মায়াকে দেখার চেষ্টা চালিয়ে রাখলো, কিন্তু মায়া ততক্ষণ পর্যন্ত বিষ টেনে হৃদের হাত থেকে বের করলো যতক্ষণ না পর্যন্ত মায়া হৃদের কোলে ঢেলে পড়ছিল। মায়া দীর্ঘ সময় নিয়ে হৃদের হাত থেকে বিষ চুষে চুষে টেনে বের করলো। একটা সময় মায়ের নিজেই সেই বিষের তাড়নায় হৃদের কোলে ঢলে পড়ল, হৃদের বাম হাতটি চেপে ধরে অবস্থায়। হৃদ নিবু নিবু চোখে দেখেছিল মায়াকে নিজের কোলে ঢলে পড়তে, কিন্তু সেও নিজের শেষ রক্ষা করতে পারল না মায়ের সাথে সাথে সেও ঘুমিয়ে পড়ে গাড়িতে হেলান দিয়ে। শুনছান ফাঁকা রাস্তায় দুজনার সঙ্গী হয়ে পড়ে রইল নিবিড়ভাবে। কেউ কাউকে বাঁচাতে বুক ফাটা আর্তনাদ করল না, ছটফট করল না অসহায়ত্ব প্রকাশ করে। দুজনেই অসহায় হয়ে একে অপরের মৃত্যুতে। এখন প্রশ্ন থাকলো, মায়া কি হৃদের হাত থেকে সম্পূর্ণ বিষ চুষে বের করতে সক্ষম হয়েছিল, নাকি মায়ার বিষ চুষার আগেই হৃদের শরীরের সেই বিষ ছড়িয়ে পড়েছিল? তাছাড়া মায়া যে দীর্ঘ সময় নিয়ে হৃদের হাতে হাতে বিষ চুষে বের করলো, তাকে সম্পূর্ণ নিখুঁতভাবে এক্সপার্টের মতো বের করতে পেরেছিল, নাকি বিষ চূষণ করতে গিয়ে মায়া নিজের অসাবধানতায় গিলে ফেলেছিল অনেকটা? কে বাঁচবে, মায়া নাকি হৃদ? নাকি দুজনেই একই বিষের কাতর হয়ে মৃত্যুতে আঁকড়ে ধরল? প্রশ্ন থাকে অনেক, উত্তর নেই একটারও। নিস্তব্ধ পরিবেশে সন্ধ্যা নেমে আসে ধরনের বুকে।